আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা ভেক্টরে লেকচার 9 করব। আমরা শেষের দিকে চলে আসছি অনেকটা। সো লেকচার 9, 10, 11, 12 পর্যন্ত লেকচার করলে আমাদের বেসিক শেষ হয়ে যাবে। এরপরে এক দুইটা ক্লাস দেবো সিকিউ সলভিং এর উপর, এমসিকিউ সলভিং এর উপর। তো লেকচার 9 আমরা আসলে কি পড়বো আমরা দেখি। আমরা ফার্স্টে আপেক্ষিক বেগ পড়বো। এটাতে ফার্স্টে আমরা একটা ম্যাথ করতেছিলাম। আমরা নদী নৌকার আগে লন্ড রুলারটা পড়াইছিলাম। ওইটার ম্যাথটা খুব বেশি সলভ করি না, একটা ম্যাথ অ্যাটলিস্ট সলভ করি যাতে তোমাদের আবার মনে পড়ে জিনিসটা। দেখো লন্ড রুলারের পার্টটা কি তোমাদের মনে আছে? মনে করো এটা হচ্ছে একটা লন্ড রুলার, ওইটা তো অবশ্য গোল থাকে, ঠিক আছে? লন্ড রুলার তো জানো, মনে করো এটারে ঢিলান নেয় অথবা টাইনা নেয়, যে কোনো একটা কাজ করে। ক্রিকেটের মাঠ পিচ এগুলো সমান করতে দেখছো লন্ড রুলার দিয়ে, টিভিতে দেখায় না মাঝে মাঝে গোল একটা জিনিস দিয়া ঠেলে, ঠিক আছে? সো লন্ড রুলার টানলে সহজ না ঠেললে সহজ? অবভিয়াসলি টানলে সহজ। কেন? এটা আমরা দেখছিলাম। আবার একটু দেখি। মনে করো এটা হচ্ছে একটা লন্ড রুলার। তো আমরা যদি আনুভূমিকের সাথে, যে এটা মনে করো আনুভূমিক, ঠিক আছে? আনুভূমিক মানে এই লন্ড রুলার মূলত তো এই জায়গায় আছে। এটা যদি ভূমি হয়, ভূমির সাথে এইভাবে আছে, এইভাবে আছে। এটা তো ভূমি, ব্যাপারটা বুঝো। তো এটা হচ্ছে ভূমি, এটা কি? এটা হইতেছে ভূমি। তো এই যে ভূমির সাথে লন্ড রুলারটা আছে, ঠিক আছে? তো আমরা মনে করো লন্ড রুলারে ভূমির সাথে, এই যে ভূমির সাথে থিঙ্ক করবা কেমনে, মনে করো এই যে ভূমির সমান্তরালেই চিন্তা করো। তো এই যে ভূমি বা আনুভূমিকের সাথে মনে করো একটা নির্দিষ্ট কোণে, আনুভূমিকের সাথে আমি একটা কোণে কত কোণে বা আনুভূমিকের সাথে আমি 30 ডিগ্রি কোণে আমি কি করছি, লন্ড রুলারে এইভাবে 30 ডিগ্রি কোণে এইভাবে ঠেলতেছি। ব্যাপারটা বুঝতেছো? আমার হাত হইতেছে এই দিকে। তাই তুমি চিন্তা করো, ভাই তোমার দেখাইছিলাম, মনে করো এটা একটা বিন্দু। তো এইভাবে যদি একটা ভেক্টর কাজ করে, ঠিক আছে? এই ভেক্টর যদি হয় তাহলে এটার আনুভূমিক উপাংশ হবে এই দিকে, উলম্ব উপাংশ হবে এই দিকে। এটা তোমরা জানো, ঠিক আছে? কজ এই আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশটার লব্ধিটাই হবে ওই ভেক্টর। এটা তো তোমরা জানো। এখন কোনো ভেক্টর যদি এই দিকে কাজ করে, চিন্তা করো এইভাবে, তখন তার আনুভূমিক উপাংশ হবে এই দিকে, উলম্ব উপাংশ হবে এই দিকে। কেন? তুমি চিন্তা করো, একটা ভেক্টর তোমার মূলত উপাংশ দুইটার লব্ধি হবে ভেক্টর, ঠিক আছে? এরকমই তো জিনিসটা। তাইলে তুমি যদি সেম উলম্ব উপাংশ যদি উপর দিকে দাও, তুমি চিন্তা করো উলম্ব উপাংশ যদি উপর দিকে দাও তাহলে কাহিনী কি হইতে পারে? আনুভূমিক উপাংশ এই দিকে, উলম্ব উপাংশ এই দিকে। সো এই দুইটাও তো ভেক্টর, তাহলে এই দুইটার লব্ধি হবে এই দিকে। বাট আমার এই দিকে ভেক্টরটা কাজ করতেছে, এই দিকে ভেক্টর কাজ করলে এইটার একটা উপাংশ হবে এই দিকে আর একটা উপাংশ হবে এই দিকে। তখনই না এই দুইটা উপাংশের লব্ধি হবে আমার মেইন ভেক্টরটা। ব্যাপারটা বুঝছো? তাইলে আমরা এই জায়গা থেকে লন্ড রুলারে যখন ঠেলবো তখন তার আনুভূমিক উপাংশ তো অবভিয়াসলি কাজ করবে কোন দিকে বলো? আনুভূমিক উপাংশ যখন ঠেলতেছি তার দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে আনুভূমিক, একটা উলম্ব। তো আনুভূমিক উপাংশ কাজ করবে এই দিকে। আনুভূমিক কোন দিকে? আনুভূমিক উপাংশ কাজ করবে এই দিকে, ঠিক আছে? এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এবং উলম্ব উপাংশ কাজ করবে কোন দিকে? উলম্ব উপাংশ কাজ করবে এই দিকে, এই দিক বরাবর। ব্যাপারটা বুঝতেছো বলো? উলম্ব উপাংশ কাজ করবে এই দিক বরাবর। তাহলে আনুভূমিক উপাংশ যেটা, এটা হচ্ছে আমাদের, মনে করো আমি এটারে এফ বলে ঠেলতেছি, ঠিক আছে? তাহলে আনুভূমিক উপাংশ হইতেছে এফ কস থিটা, উলম্ব উপাংশ হইতেছে এফ সাইন থিটা। এটা তোমরা জানো। আচ্ছা, এই জিনিসটা যদি ক্লিয়ার না হয় ভালো মতো, তাহলে বুঝো। দেখো এই যে এইটা আছে না, এটা তো একটা ভেক্টর। তাহলে এটার তুমি হচ্ছে সব ঠিক রেখে এটার জায়গা পরিবর্তন করতে পারবো। মানে আমি এই চিন্তা করছি যে এটা এই দিক বরাবর কাজ করতেছে, এর আনুভূমিক উপাংশ এই দিকে, উলম্ব উপাংশ এই দিকে। ব্যাপারটা বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। এটা হচ্ছে কোন ক্ষেত্রে বলো? লন্ড রুলার ঠেলার ক্ষেত্রে। এটা হচ্ছে লন রুলার ঠেলার ক্ষেত্রে, ঠিক আছে? এটা কি লন্ড রুলার ঠেলার ক্ষেত্রে। এখন টানার ক্ষেত্রে কাহিনী কি হবে? আমি তোমাদের দেখাই জিনিসটা। টানার ক্ষেত্রে কাহিনীটা হবে, আচ্ছা আরেকটা জিনিস বুঝো, এই যে লন্ড রুলারটা আছে এর ওজন কোন দিকে কাজ করতেছে বলতে পারবা? লন্ড রুলারের এর ওজন W=mg, ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে। সো এই নিচের দিকে ওজন যেটা আছে mg, ওজন কাজ করতেছে, এটাও মনে রেখো, তার ওজনটাও নিচের দিকে কাজ করতেছে। এখন লন্ড রুলারে যদি আমরা টানার ক্ষেত্রে কাহিনী কি হবে? এটা মনে করো লন্ড রুলার, ঠিক আছে? তো এটার আমরা কি করব বলো? এটা মনে করলাম তার মিডল পয়েন্ট। তো আমরা লন্ড রুলারে টানতেছি, কি করতেছি? এই যে এই দিকে মনে করো টানতেছি, লন্ড রুলারে কি করতেছি? টানতেছি। ওকে, এই যে টানতেছি। এখন আমরা কিভাবে টানতেছি ভাইয়া? আমরা আনুভূমিকের সাথে,
এই যে আনুভূমিক মানে কি, এই যে এই বরাবর ভূমির সমান্তরাল, ঠিক আছে। এই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমরা টানতেছি, ঠিক আছে। তাহলে এইটার এখন এখন তুমি চিন্তা করো, এখন এটার আনুভূমিক উপাংশ লম্ব উপাংশ কোন দিকে কাজ করবে? এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে এফ ভেক্টর, এটার এফ cos θ, আনুভূমিক অংশ এই দিকে কাজ করবে, উলম্ব উপাংশ এই দিকে কাজ করবে, স্বাভাবিক, বুঝতেছো? আর এই দিকে যদি হয় তাহলে আনুভূমিক এই দিকে, উলম্ব এই দিকে। এই দিকে কোনো ভেক্টর কাজ করলে আনুভূমিক উপাংশ এই দিকে, উলম্ব উপাংশ এই দিকে, ঠিক আছে। এইভাবে জিনিসটা, তাইলে এটার আনুভূমিক উপাংশ কাজ করবে, দেখো আনুভূমিক উপাংশ কাজ করবে এই দিকে এবং উলম্ব উপাংশ কাজ করবে এই দিকে। উলম্ব উপাংশ কাজ করবে কোন দিকে? এই দিকে। তাহলে আনুভূমিক উপাংশরে বলি হচ্ছে আমরা এফ cos θ, উলম্ব উপাংশরে বলি আমরা এফ sin θ। এগুলো তো আমরা জানি, এগুলার বুঝার কিছু নাই। এবং লন্ডুলার যেহেতু এটা একটা ওজন আছে, সো ওজনটা সবসময় নিচের দিকে কাজ করবে। ওজন কাজ করতেছে কোন দিকে? দেখো এটা যে ওজন আছে W = mg, এই ওজনটা কাজ করবে নিচের দিকে, এই ওজনটা কাজ করবে তার নিচের দিকে। এখন তুমি বুঝো একটা লন্ডুলার রে যদি আমরা স্বাভাবিকভাবে যে এটা আছে, এটা যদি আমি এই দিকে টানি, স্বাভাবিকভাবে টানি, মানে আমি এইভাবে টানতেছি, তখন জাস্ট তার ওজন যেটা আছে এই ওজনটারে টাইনে আমার সরাইতে হবে। ব্যাপারটা বুঝতেছো? তার ওজন যেটা, এই ওজন অনুযায়ী বলটা নিচের দিকে কাজ করবে, আমি এটারে জাস্ট সরাইতে হবে। বাট যখন আমি ঠেলবো, দেখো যখন আমি ঠেলবো, আমার মেইন বলতে হচ্ছে এফ, ঠিক আছে। যখন আমি ঠেলবো তখন এটারে সরাইতে আমার কত বল লাগবে চিন্তা করো। এই যে আমি যখন ঠেলবো, ঠেলার ক্ষেত্রে কাহিনী কি হবে? ঠেলার ক্ষেত্রে কাহিনীটা হবে, দেখো তার লন্ডুলারে যেহেতু আমি ঠেলতেছি, তো স্বাভাবিকভাবে তার ওজন যেটা, এই ওজন নিচের দিকে কাজ করতেছে, ওটা করবেই। ওজন সবসময় নিচের দিকে কাজ করতেছে, ওটা করবেই। ওজনটারে তো ফার্স্টে আমার ঠেলতে হবেই। সাথে সাথে দেখো আমি যে বল প্রয়োগ করতেছি, ওই বলের একটা উপাংশ আমার এই নিচের দিকে কাজ করতেছে, ওজন যেই দিকে ওই দিকে কাজ করতেছে। দেখো ওজন আর এফ sin θ একই দিকে কাজ করতেছে না, বলো? ওজন নিচের দিকে কাজ করতেছে, এফ sin θ নিচের দিকে কাজ করতেছে। তাইলে ঠেলার ক্ষেত্রে আমার বল লাগবে mg + f sin θ। এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে। লন্ডুলারে যখন আমরা ঠেলবো তখন এই বলটা লাগবে, ঠিক আছে। এবং টানার ক্ষেত্রে কাহিনী কি হবে বলো? টানার ক্ষেত্রে আমার আপাত বল কত লাগবে, মানে আমার কতটুকু বল দেওয়া লাগবে টানার ক্ষেত্রে? টানার ক্ষেত্রে কি হবে? টানার ক্ষেত্রে দেখো লন্ডুলারের ওজন নিচের দিকে কাজ করতেছে mg, এটা হচ্ছে আমার বল, আমি যে বলে এটারে টানতেছি। তখন কাহিনী কি হবে? দেখো লন্ডুলারের ওজন নিচের দিকে কাজ করবে, মানে আমি যে তারে টানতেছি, যে বলে টানতেছি, ওই বলে টানার জন্য তার উলম্ব উপাংশটা, ভালো মতো বুঝো, তার উলম্ব উপাংশটা উপরের দিকে কাজ করতেছে। দেখো ওজনের ঠিক বিপরীত দিকে কাজ করতেছে। মনে করো 10 নিউটন ওজন তার নিচের দিকে কাজ করতেছে, আমি এদিকে একটা নির্দিষ্ট বলে টানার জন্য মনে করো 25 নিউটন বলে টানতেছি, যার জন্য এই বলে একটা নির্দিষ্ট উপাংশ মনে করো 5 নিউটন, একটা উপাংশ উপরের দিকে কাজ করতেছে। চিন্তা করি যে এফ sin θ যেটা একটা উপাংশ উপরের দিকে কাজ করতেছে আর তার ওজন নিচের দিকে কাজ করতেছে। তাইলে এই দুইটা দেখো, দুই দিকে না, তো দুই দিকে হইলে একটা আর একটা ভেনিশ করে ফেলবে, 10 থেকে 5 বিয়োগ হবে, মনে হবে যে আমি 5 নিউটন টানতেছি। ব্যাপারটা বুঝতেছো? তো টানার ক্ষেত্রে কাহিনী কি হবে? mg থেকে f sin θ মাইনাস হয়ে যাবে, f sin θ কাজ করবে উপরের দিকে, তো মাইনাস f sin θ হয়ে যাবে। তখন দেখো টানার ক্ষেত্রে আমার কি লাগতেছে? mg - f sin θ। ঠেলার ক্ষেত্রে লাগতেছে mg + f sin θ। তাহলে কোনটা বেশি? অবভিয়াসলি এটা বেশি। তো ঠেলতে আমার বেশি বল প্রয়োগ করা লাগবে, দেখছো? ঠেলতে বেশি বল প্রয়োগ করা লাগবে, টানলে কম বল প্রয়োগ করা লাগতেছে। তার ওজন যেটা আছে, দেখো ওজন থেকে আমি যে বলে টানতেছি এটা থেকে এটা নির্দিষ্ট অংশ মাইনাস হয়ে যায়। তো এই জিনিসটা তো আমরা বুঝছি, এটা যদি বুঝি এই মেটটা করি। দেখো একটা লন্ডুলার ঠেলা বা টানার সময় আলিফের হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছে, ঠিক আছে। বলছে টানার ক্ষেত্রে এবং ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু কমবে এবং বাড়বে, জিনিসটা বুঝো। এই যে আমি ফার্স্টে গ নাম্বারটা করি, এটা ডুপ্লিকেট করি আমি। তো ফার্স্টে গ নাম্বারটা, এই যে আমার একটা লন্ডুলার, দেখো এটা হচ্ছে লন্ডুলার, এটা লন্ডুলার না, এটা লন্ডুলার, এটা লক করি আগে। ওকে, এখন সো এই যে আনুভূমিক, তো এইটা তো আনুভূমিকের সমান্তরালে এই রেখাটা আমরা কল্পনা করছি। এখন দেখো এটা লন্ডুলার ঠেলা বা টানার সময় আলিফের হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, দেখো আলিফ কি করছে?
লন্ডুলারের উপর এই যে আনুভূমিকের সাথে, এই যে আমার হয় নাই মেবি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হচ্ছে ঠেলতেছে। এই যে ঠেলার ক্ষেত্রে সে কি করতেছে, এটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে আনুভূমিকের সাথে এই জায়গাটাতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঠেলতেছে। ঠিক আছে, টানার ক্ষেত্রেও সে 30 ডিগ্রি কোণে, এই যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে টানবে। এখন সে কত নিউটন বল প্রয়োগ করতেছে? 19.6 নিউটন। দ্যাট মিনস সে 19.6 নিউটন বল প্রয়োগ করে ঠেলতেছে। মানে বলছে টানার ক্ষেত্রে এবং ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু কমবে বা বাড়বে। দেখো ফার্স্টে আমরা ঠেলার ক্ষেত্রে দেখি যে ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু কমবে এবং বাড়বে। তো এখানে দিয়ে দিছে দেখো লন্ডুলারের ভর 12 কেজি। তাই লন্ডুলারের ভর যদি 12 কেজি হয় তাহলে লন্ডুলারের একটা নির্দিষ্ট ওজন আছে। লন্ডুলারের যে ওজনটা, এই যে লন্ডুলারের যে ওজন, ভালো মতো বুঝি, এটা হচ্ছে ওজন। এমজি সবসময় নিচের দিকে কাজ করবে, তার ওজন। এখন দেখো লন্ডুলারের স্বাভাবিক ওজন, লন্ডুলারের ওজন, ওজন W = mg আমরা জানি সবাই। স্বাভাবিক ওজনটা কি হবে? m বর 12 কেজি দেওয়া আছে, g হচ্ছে 9.8। তো এটা থেকে যদি হিসাব করো, এই ক্যালকুলেটরটা দে নাফি, এটা একটা বের হবে লন্ডুলারের ক্ষেত্রে ওজন। ঠিক আছে, এটা ক্যালকুলেটর আসো হিসাব করব। তো টানার ক্ষেত্রে এবং ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু কমবে এবং বাড়বে। দেখো টানার ক্ষেত্রে কি মনে হবে? টানার ক্ষেত্রে 12 × 9.8। আচ্ছা ওজনটা আসছে, ওজনটা কত আসছে বলো? 117.6 নিউটন। এটা হইতেছে আমাদের ওজন, লন্ডুলারের ওজন, স্বাভাবিক ওজন। বা ঠেলার ক্ষেত্রে ওজনটা কিরকম মনে হবে? দেখো সে যেহেতু ঠেলতেছে, ঠেলার ক্ষেত্রে তার আনুভূমিক উপাংশ কাজ করবে এই দিকে। ঠিক আছে, আনুভূমিক উপাংশ কাজ করবে এই দিকে, যেটা হচ্ছে মানে F cos θ, আর উলম্ব উপাংশ কাজ করবে নিচের দিকে। ঠেলার ক্ষেত্রে নিচের দিকে কাজ করে, আমরা জানি এটা হচ্ছে F sin θ, নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, তখন ঠেলার ক্ষেত্রে আপাত ওজন, ঠেলার ক্ষেত্রে লন্ডুলারের ওজন কত মনে হবে? ঠেলার ক্ষেত্রে আপাত ওজন মানে লন্ডুলারের ওজনটা বেশি মনে হবে যখন ঠেলবো। কারণ কি বলো? কারণ হইতেছে তার মেইন ওজন ছিল mg, এটার সাথে দেখো mgর সাথে এখন F sin θ, আমি যে বলের ঠেলতেছি এই বলের একটা উপাংশ নিচের দিকে কাজ করতেছে, F sin θ ওইটা নিচের দিকে এর হয়ে যাবে। তো ঠেলার ক্ষেত্রে আপাত ওজন মনে হবে এইটা। ব্যাপারটা বুঝতেছো? ঠেলার ক্ষেত্রে আপাত ওজন মনে হবে কোনটা? এইটা। তো এটা যদি মনে হয় তাইলে দেখো ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু কমবে বা বাড়বে। মনে করো আমি ফার্স্টে এটা বের করতেছি যে ঠেলার ক্ষেত্রে আমার ওজন তো বাড়ে, তাহলে ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু বাড়বে? আগের স্বাভাবিক ওজন 117.6, যখন ঠেলতেছি তখন ওজন কতটুকু বাড়বে এটা আমি বের করবো। তাহলে দেখো m হচ্ছে 12, g হচ্ছে 9.8, f হচ্ছে 19.6 নিউটন। দেখো 19.6 নিউটন বলে ঠেলতেছে। পরে সাইন θ, θ তো 30 ডিগ্রি বলেই দিছে আমাকে, তাহলে এটা হিসাব করো কত আসে। দেখো এটা হিসাব করো, 12 × 9.8 প্লাস 19.6 ইন্টু সাইন 30 ডিগ্রি, এটা আসতেছে 127.4 এত নিউটন। ব্যাপারটা বুঝছো? এটা হইতেছে ঠেলার ক্ষেত্রে আপাত ওজন। তাহলে ঠেলার ক্ষেত্রে ওজন বেশি মনে হইতেছে না? তাহলে ঠেলার ক্ষেত্রে ওজন বেশি মনে হবে। কতটুকু বেশি মনে হবে? দেখো আগে ছিল 117.6, এখন হয়েছে 127.4 নিউটন। ঠিক আছে, এটা দেখে আগেরটা বিয়োগ দিয়ে দাও, 117.6 এটা যদি বিয়োগ দিয়ে দাও কত পাবো? 127.4 মাইনাস 117.6, তাহলে 9.8 নিউটন। কি হয়েছে দেখো? ঠেলার ক্ষেত্রে ওজন বেশি মনে হবে কত? 9.8 নিউটন। আচ্ছা এটা এইভাবে এত কষ্ট করেও বের করা লাগে না আসলে। তোমার টানা বা ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু কমবে বা বাড়বে এটা কি মনে হবে জানো? এটা জাস্ট কতটুকু কমবে বা বাড়বে এটা ডিপেন্ড করবে কার উপর? দেখো শুধুমাত্র ঠেলার ক্ষেত্রে আমার কি হইতেছে, দেখো mgর সাথে F sin θ এড হইতেছে, তাহলে তো এইটাই বাড়তেছে, তাই না? ঠেলার ক্ষেত্রে আপাত ওজনে যে F sin θ তো বাড়তেছে, তাহলে তুমি যদি ডিরেক্ট এতটুকু হিসাব নিকেশ না করে ডিরেক্ট লিখে ফেলো ঠেলার ক্ষেত্রে ওজন বাড়বে ডিরেক্ট F sin θ, তখন F এর মান 19.6 নিউটন, সাইন θ হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে যদি হিসাব করো 19.6 ইন্টু সাইন 30 ডিগ্রি হাফ, ওইটা থেকে 9.8 নিউটন চলে আসবে, ওইটাই আনসার।
তাহলে ঠেলার ক্ষেত্রে আমার ওজন এতটুকু বাড়বে, ঠিক আছে, ওইভাবে বাড়বে। তো ওইভাবে বলতে পারো, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য পুরো ডিটেলসটা দেখাইতেছি যে আসলে ঠেলার ক্ষেত্রে কিভাবে বাড়ছে, যে হিসাব করে সেইটা বাড়ছে। কারণ টানার ক্ষেত্রে কিরকম হবে দেখো, টানার ক্ষেত্রে সূত্র কি আসে, mg মাইনাস এফ সাইন থিটা। তাহলে টানার ক্ষেত্রে দেখো মেইন mg থেকে কতটুকু কমতেছে, এফ সাইন থিটা কমতেছে। তো এফ সাইন থিটা মানে 9.8 নিউটন। তো আমরা যদি হিসাব করিও টানার ক্ষেত্রে এফ 9.8 নিউটন কমবে আর কি, এটাই। তো ওইটাও তুমি যদি এইভাবে বের করতে চাও, দেখো এইভাবে বাইরে যেভাবে হিসাব করতেছে ওইভাবে বের করতে চাও, তাহলে কেমনে বের করবা? আমার লন্ডুলার এইটা, জাস্ট বোঝানোর জন্য আমি বারবার দেখাইতেছি। টানার ক্ষেত্রে এই যে আমি টানতেছি, ঠিক আছে, কত নিউটন বলে, 19.6 নিউটন বলে টানতেছি। তো আনুভূমিকের সাথে দেখো, আনুভূমিকের সাথে এই যে আনুভূমিক এইটা, তো আনুভূমিকের সাথে এই যে আনুভূমিকের সাথে এই বরাবর কোণ কত, এই বরাবর কি কাজ করবে বলো? আনুভূমিকের সাথে আমাদের কাজ করবে, আনুভূমিক বরাবর কাজ করবে এই যে এটা তো বল এফ কস থিটা, তাই না? এবং যেহেতু টানতেছি আনুভূমিক উপাংশ এই দিকে, উলম্ব উপাংশ এই দিকে, এফ সাইন থিটা কাজ করবে এই দিকে, ঠিক আছে। আর এইটা হইতেছে আমাদের থিটা, এটা হইতেছে আমাদের থিটা। তাইলে টানার ক্ষেত্রে আপাত ওজন কত হবে বলো? টানার ক্ষেত্রে আপাত ওজন 26 দিয়ে দিছে এসি। ওকে, তাহলে টানার ক্ষেত্রে আপাত ওজন আমরা হিসাব করে দেখছিলাম, ওজন কাজ করতেছে নিচের দিকে, এফ সাইন থিটা উপরের দিকে কাজ করতেছে, এর জন্য mg মাইনাস এফ সাইন থিটা হয়। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে টানার ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? টানার ক্ষেত্রে। তাহলে টানার ক্ষেত্রে হিসাব যদি করো 12 × 9.8 মাইনাস এফ কত বলো? এফ হচ্ছে 19.6 নিউটন, এই যে এটাই এফ, এই বলে টানতেছে। সাইন থিটা তো 30 ডিগ্রি, তাহলে এটা হিসাব করলে কত বের হয় ভাইয়া? 12 × 9.8 মাইনাস 19.6 ইন্টু সাইন 30 ডিগ্রি, এটা হিসাব করলে বের হইতেছে 107.8 নিউটন। তাহলে তুমি চিন্তা করো এটা বের হইল, তাইলে এটা যদি বের হয় তাইলে টানার ক্ষেত্রে অবভিয়াসলি ওজন কম হইতেছে। দেখো তার মেইন ওজন ছিল 117.6 নিউটন, আর টানার ক্ষেত্রে কত মনে হইতেছে? 107.8 নিউটন। তাহলে ওজন কম মনে হবে, ওজন কম মনে হবে। কত কম মনে হবে দেখো, তার মেইন ওজন ছিল 117.6, আর এখন টানার ক্ষেত্রে মনে হইতেছে 107.8। তো এটা হিসাব করো, 117.6 মাইনাস আনসার এই 9.8 নিউটন, 9.8 নিউটন কম মনে হবে। তাহলে ঠেলার ক্ষেত্রে 9.8 নিউটন বেশি মনে হবে এবং টানার ক্ষেত্রে 9.8 নিউটন কম মনে হবে। সো এটা এইভাবে করার দরকার নেই, এটা এমসিকিউতে আসলে কিভাবে করবা? বসে টানার ক্ষেত্রে এবং ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু কম মনে হয় বা বেশি মনে হবে, তুমি এইভাবে চিন্তা করবা যে দেখো ঠেলার ক্ষেত্রে ওজন মনে হয় mg প্লাস এফ সাইন থিটা, ভালো মতো বুঝো, তার আসল ওজন হইতেছে mg। ঠেলার ক্ষেত্রে মনে হয় mg প্লাস এফ সাইন থিটা, এবং টানার ক্ষেত্রে আপাত ওজন হয় mg মাইনাস এফ সাইন থিটা। ব্যাপারটা বুঝছো? তাহলে ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু বেশি মনে হইতেছে দেখো, তার স্বাভাবিক ওজন ছিল mg থেকে এফ সাইন থিটা বেশি হইতেছে। তাহলে ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু বেশি মনে হবে? এফ সাইন থিটা। টানার ক্ষেত্রে ওজন কতটুকু মনে হবে দেখো, কতটুকু কম মনে হবে? স্বাভাবিক ওজন mg, ওইটা থেকে এফ সাইন থিটা বিয়োগ হইতেছে। তাহলে টানার ক্ষেত্রে কতটুকু কম ওজন মনে হবে? এফ সাইন থিটা কম মনে হবে। তো এফ সাইন থিটা আসলে কত দেখো, এফ সাইন থিটা আসলে কত? 19.6 ইন্টু সাইন থিটা 30 ডিগ্রি, তো এটা হিসাব করলে 9.8 নিউটন আসে। দ্যাট মিনস এইখানেই আনসার শেষ। এইটা এই যে ঘ নাম্বার আনসারের ক্ষেত্রে তুমি কি করবা? টানার ক্ষেত্রে এইটা, ঠেলার ক্ষেত্রে এইটা। সো ঠেলার ক্ষেত্রে এবং টানার ক্ষেত্রে ওজন বেশি মনে হয়, তো বেশি মনে হবে এফ সাইন থিটা। টানার ক্ষেত্রে ওজন কম মনে হবে, এই এফ সাইন থিটাই কম মনে হবে। তো এফ সাইন থিটার মান 9.8 নিউটন, তাহলে ডিরেক্ট লিখে ফেলবা টানার ক্ষেত্রে এবং ঠেলার ক্ষেত্রে 9.8 নিউটন ওজন কমবে বা বাড়বে, শেষ। এটাই আনসার। এত ডিটেইলসে আমি কেন করাইছি? ঘুরে ফিরে ঘ নাম্বারে লাগবে টানার ক্ষেত্রে এবং ঠেলার ক্ষেত্রে রুলারটির আপাত ওজন কত। এই যে এটা ঘ নাম্বার একসাথে হয়ে গেল আর কি। তো ঠেলার ক্ষেত্রে আপাত ওজন হচ্ছে এই যে এটা 127.4 নিউটন, এবং টানার ক্ষেত্রে আপাত ওজন কোনটা? টানার ক্ষেত্রে আপাত ওজন 107.8 নিউটন। এই যে ঘ নাম্বারের আনসার আমি বের করে ফেলছি আর কি। তো দুইটারই আনসার বের হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছো? আর ঘ নাম্বারে আনসার করতে হলে জাস্ট এতটুকুই,
যে ঠেলার ক্ষেত্রে mg প্লাস এফ সাইন থিটা, টানার ক্ষেত্রে mg মাইনাস এফ সাইন থিটা, তাইলে ঠেলার ক্ষেত্রে এফ সাইন থিটা বেশি মনে হইতেছে, টানার ক্ষেত্রে এফ সাইন থিটা কম মনে হইতেছে, তাইলে ওজন কতটুকু কমবে বাড়বে, এই এফ সাইন থিটা কমবে বাড়বে। ঠিক আছে, শেষ, এক লাইনে আনসার, এফ সাইন থিটার মানে হচ্ছে আনসার। যাই হোক, এখন আমরা এটা তো করছি। আচ্ছা, এখন আমরা পড়বো আপেক্ষিক বেগ। দেখো এই জিনিসটা তোমাদের পড়া উচিত, আপেক্ষিক বেগ। দেখো আপেক্ষিক বেগ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। এই আপেক্ষিক বেগ বৃষ্টি ছাতার মেতে অনেক বেশি কাজে আসবে আপেক্ষিক বেগটা। তো আপেক্ষিক বেগটা হচ্ছে আমরা তোমাদের ঠিকঠাক মতো পড়াই। আপেক্ষিক বেগ জিনিসটা কি, দেখো ভাইয়া তোমারে একটা জিনিস দেখাই। মনে করো তুমি স্থির বস্তু, তুমি এই জায়গায় দাঁড়াই আছো, ঠিক আছে, এটা তুমি। এখন তুমি দেখতেছো একটা গাড়ি, মনে করো এটা একটা গাড়ি, ভাই গাড়িটা রাখতে পারি না, এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে, না 20 মিটার পার সেকেন্ড বেগে মনে করো সামনের দিকে যাইতেছে। ঠিক আছে, তো তুমি কি দেখবা বলো? তুমি দেখবা এই গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাইতেছে, স্বাভাবিক। এখন আরেকটা কেস বলো, আরেকটা কেস হইতেছে তুমি এখন আরেকটা গাড়ির ভেতরে আছো। এবার তুমি আরেকটা গাড়ির ভেতরে আছো, যে এটা হচ্ছে তুমি, যেটা তুমি আরেকটা গাড়ির ভেতরে আছো এবং দেখতেছো তোমার গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। 10 মিটার পার সেকেন্ড না, 5 মিটার পার সেকেন্ডে দিলাম। তোমার গাড়িটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এবং এটা আগের মতোই ঠিকঠাক মতো চলতেছে। ওটা বুঝতেছো, এটা আগের মতোই ঠিকঠাক বেগে চলতেছে। এটা একটা কাহিনী। তুমি এই জায়গা থেকে এটার বেগ যদি দেখো, তাহলে দেখবা 20 মিটার পার সেকেন্ড বেগে এটা চলতেছে। এইবার তুমি এই গাড়িতে থেকে আরেকটা গাড়িতে আসো যেটার বেগ 5 মিটার পার সেকেন্ড, ওই গাড়ি থেকে যদি তুমি এই গাড়ি বেগ উপলব্ধি করো, তাহলে তুমি কত দেখো? দেখো তুমি একটা গাড়িতে আসো যেটার বেগ 5 মিটার পার সেকেন্ড, আর সামনে একটা বাস চলতেছে মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে। তাই তুমি এখন দেখবা তুমি এই গাড়ি থেকে এই গাড়ির বেগ দেখবা 15 মিটার পার সেকেন্ড, তুমি অলরেডি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছো। তাই তুমি যদি এই 20 মিটার পার সেকেন্ড বেগের মানে গাড়িটারে দেখো, তোমার সাপেক্ষে ওইটা মনে হবে 15 মিটার পার সেকেন্ড, কারণ তুমি অলরেডি ওইটার সাথে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ব্যাপারটা বুঝছো? আরেকটা কেস কি, আরেকটা কেস হইতেছে এরকম, মনে করো এটা হচ্ছে তুমি, এটা কি, এটা হচ্ছে তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছো। এইবার এই গাড়িটা ওই দিকে না, বরং এটারে হচ্ছে আমরা এই দিকে আনবো। এখন এটারে ঘুরাই দিব, লাইক এই গাড়িটা মনে করো এই দিকে আসতেছে, এই দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। এরকম এই কেসে তুমি এটার বেগ কত দেখবা বলো? এই তিনটা কেস মনে করো। দেখো এক্ষেত্রে তুমি এটার বেগ 20 মিটার পার সেকেন্ড দেখবা, তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছো এবং তুমি দেখতে এখানে আরেকটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান কোনো গাড়ি থেকে যদি এটার বেগ দেখো, তাহলে তোমার কাছে মনে হবে এটার বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। বলো মনে হবে না? 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড মনে হবে। আর তুমি যদি এইটা দেখে দেখো, তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছো এবং এই গাড়ি তোমার দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। দেখো আমরা যখন গাড়িরে পাস করি, দেখো তুমি এই দিকে যাইতেছো আর একটা গাড়ি এই দিক থেকে আসতেছে, তাইলে মনে হয় সাথে সাথে গাড়িটা পাস হয়ে গেছে। বাট এরকম যখন হয় একটা গাড়ি এই দিকে যাইতেছে, তুমি এর পেছন দিকে যাইতেছো, তো গাড়ি বেশি বেগে চললে মনে হবে কম বেগে যাইতেছে, তুমিও তো ওইটার দিকে যাইতেছো। এটা বুঝতেছো? আর এরকম আসলে দেখো অপোজিটে আসলে তাড়াতাড়ি পাস হয়ে যায়। কেন তোমার কাছে মনে হয় তাড়াতাড়ি পাস হয়ে যায়? কারণ এটা 5 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাইতেছে, এটা 20 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে আসতেছে। তো তোমার 5 সহ, ঠিক আছে, তোমার কাছে মনে হবে এটা আসলে 25 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাইতেছে। কজ তুমি তো তুমি তো এই গাড়ির ভেতরে যখন থাকবা, তুমি যে একটা নির্দিষ্ট বেগে চলতেছো, এটা তোমার কাছে মনে হবে না, তুমি মনে হবে স্থির আছো আর কি। ওটা বুঝতেছো? বাট তুমি তো আসলে চলতেছো। তো তুমি নিজের স্থির কল্পনা করেই তুমি এইটার বেগ থিঙ্ক করতে চলে যাবে। এজন্য তোমার কাছে মনে হবে যে আসলে এটার বেগ 20 মিটার পার সেকেন্ড না, এটা এদিকে যাইতেছে, তুমি এদিকে যাইতেছো, তাহলে তোমার কাছে মনে হবে আরে এটার বেগ তো 25 মিটার পার সেকেন্ড। ওটা বুঝতেছো? সাই করে চলে যাবে। এখন দেখো 5 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ড, এক্ষেত্রে তোমার কাছে মনে হবে এটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, তোমার কাছে মনে হবে এটা 25 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে। তো একটার সাপেক্ষে আরেকটার বেগ যে নির্ণয়, এই সাপেক্ষে বেগ নির্ণয়, এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। ভাইয়া একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর বেগ যখন তুমি নির্ণয় করবা, তখন ওইটাই হইতেছে আপেক্ষিক বেগ, নাথিং এলস। তাইলে তুমি চিন্তা করো, একটা জিনিস বুঝাই, একটা জিনিস বুঝাই ভাইয়া। এই যে এই জায়গাটাতে কাহিনী কি হয়েছে বলো? এই জায়গাটাতে দেখো
আমি এই ভেক্টরে ধরলাম মনে করো b1, ঠিক আছে? আচ্ছা, b অফ a ধরি, b অফ a, এই ভেক্টরে ধরছি b অফ b, এটা b অফ a, এটা b অফ b, এটা b অফ a, এটা b অফ b, ঠিক আছে? এখন তুমি যে এখানে পাইছো, তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছো, এটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তো 5 মিটার পার সেকেন্ড বেগে চলো আমার একটা গাড়ি থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলো আমার আরেকটা গাড়ির বেগ তোমার কাছে মনে হইতেছে 15 মিটার পার সেকেন্ড। এটা আসলে কেমনে পাইছো বলো? এটা এইভাবে পাইছো না? দেখো, এই 20 থেকে তোমার 5টা বিয়োগ হওয়ার পরে কিন্তু এই 15 মিটার পার সেকেন্ডটা আসতেছে। বলো এইভাবে আসতেছে না? দেখো, ওই গাড়ির বেগ থেকে তোমার গাড়ির বেগটা বিয়োগ হইছে, বিয়োগ হই তোমার 15 মিটার পার সেকেন্ড আসছে। এখন এই যে বিয়োগ হইছে, এই বিয়োগ হওয়াটা এই যে এইখানে আপেক্ষিক বেগটা লুকায়িত আছে। বলো, তুমি যখন তোমার সাপেক্ষে, দেখো তোমার সাপেক্ষে আরেকটা গাড়ি কিভাবে চলতেছে ওইটা নির্ণয় করতে গেছো, তুমি যখন তোমার সাপেক্ষে আরেকটা গাড়ি কিভাবে আছে ওইটা যখন নির্ণয় করতে গেছো, তখন এটা আপেক্ষিক বেগের আওতায় পড়ে গেছে যে আমার সাপেক্ষে ওই গাড়ির বেগ কত। তো মনে রাখবা, যার সাপেক্ষে তুমি আপেক্ষিক বেগ নির্ণয় করবা, দেখো তোমার সাপেক্ষে এখানে আপেক্ষিক বেগটা নির্ণয় করছে, এজন্য তোমার গাড়ির বেগটা বিয়োগ হইছে। ব্যাপারটা বুঝতেছো? বিয়োগ হইছে। তো এইভাবে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করবা তার বেগটা মাইনাস হবে। ব্যাপারটা বুঝছো? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করবা তার বেগটা মাইনাস হবে। এটা ইম্পর্টেন্ট। দেখো, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করবে তার বেগ মাইনাস হবে, বিয়োগ হবে, স্বাভাবিক। তাহলে জিনিসটা কি রকম? মনে করো এটা হচ্ছে বি অফ এ একটা বেগ, এটা হচ্ছে বি বস্তুর বেগ বি অফ বি, ঠিক আছে? এটা এ বস্তু, এটা বি বস্তু। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এইভাবেই থিঙ্ক করো, এটার এই সামনেই নেই মনে করো, ঠিক আছে? এটা 10 মিটার পার সেকেন্ড, এটা মনে করো 25 মিটার পার সেকেন্ড। এখন তুমি আমারে বলো, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ কত? বলো, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ কত? বি বস্তুর আপেক্ষিক বেগ কত? এই জিনিসটা কি হবে? এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, এটারে তুমি কিভাবে লিখবা? দেখো, এ বস্তুর বেগ বি অফ এ, বি বস্তুর বেগ বি অফ বি। তাই তুমি এ বস্তুর সাপেক্ষে ভালো মতো চিন্তা করো, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতেছো। তাহলে তুমি এক্স্যাক্টলি নির্ণয় করতেছো কি? নির্ণয় করতেছো বি বস্তুর বেগ, এটা নির্ণয় করতেছো। কার সাপেক্ষে নির্ণয় করতেছো? এ বস্তুর সাপেক্ষে। তো আমি এ বস্তুর সাপেক্ষে নির্ণয় করতেছি, এটাই হবে। দেখো, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ হবে বি অফ বি এ, মানে এরকম। দেখো, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, দেখো এই যে এটা কি বি বস্তুর বেগ কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। এইভাবে হিসাব হয়। এটা যদি এইভাবে লিখি আমরা, মনে করো বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, তখন এটা আমরা কিভাবে লিখবো বলো? বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ যদি লিখি তাহলে কিভাবে লিখবো? তাইলে দেখো, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে কার আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি? এ বস্তুর। আমি নির্ণয় করতেছি এ বস্তুর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। বিটার এই জায়গায় দিব, এটাই হবে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ। এইভাবে লিখবা, এই জিনিসটা জাস্ট বুঝো। তাইলে এই যে বি অফ বি এ লিখছি, এটা কি হবে বলো? বি অফ বি এটা হবে, দেখো বি অফ বি এ মানে কি? বি এটা কি বুঝাইতেছে বলো? এই যে এই লাইনটা কি বুঝাইতেছে? এই লাইনটা বুঝাইতেছে এ এর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে এ এর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ ওটা কেমনে নির্ণয় করে? যার সাপেক্ষে তারে বিয়োগ দেওয়া লাগে, কার থেকে? অন্যটা থেকে। তাহলে দেখো, এখানে বি বস্তুর বেগ বি অফ বি এটা আছে, বি বস্তুর বেগ বি অফ বি এটা আছে। তো আমি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি, তাহলে এর সাপেক্ষে নির্ণয় করতেছি জাস্ট এ এর বেগটা বিয়োগ হয়ে যাবে, এর সাপেক্ষে নির্ণয় করতেছি এর বেগটা বিয়োগ হয়ে যাবে। তাহলে বি অফ বি এ মানে কি? বি অফ বি মাইনাস বি অফ এ। ব্যাপারটা বুঝছো? তাহলে সেম ভাবে এই জায়গায় কি করতেছি? বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি। ভালো মতো বুঝো। তাহলে বি অফ এ বি ইকুয়াল টু কি হবে?
যার সাপেক্ষে সে মাইনাস, তাইলে কার সাপেক্ষে? এখানে দেখো আমি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি, বি এর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি, তাইলে যার সাপেক্ষে সেটা মাইনাস, এই যে বি এর সাপেক্ষে, বি বস্তুর বেগের সাপেক্ষে বি বস্তুটা মাইনাস, আর বাকিটা এই যে এখানে বাকিটা থেকে ওইটা মাইনাস হবে, বা এখান থেকেও দেখে বুঝতে পারবা। দেখো যেটা ফার্স্টে বি অফ এ বি সমান কি আসছে, বি অফ এ বি সমান আসছে তোমার বি অফ এ মাইনাস বি অফ বি, বি অফ এ বি সমান কি আসছে, বি অফ এ মাইনাস বি অফ বি, এ থেকে বিটা বিয়োগ হয়ে গেছে এরকম। তো সবসময় এটা মনে রাখো যার সাপেক্ষে বলবো ওইটা মাইনাস হবে। তো তুমি যদি ওইটা বের করতে চাও বের করে ফেলতে পারবা। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ কত হবে, এটা হিসাব নিকাশ করো তো। এটা দেখো বি অফ বি কত 25 মাইনাস বি অফ এ কত, বি অফ এ হচ্ছে 10, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা বুঝতেছো? কত মনে হবে? 15 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এখান থেকে দেখো এ বস্তু যদি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে, বি বস্তু যদি 25 মিটার পার সেকেন্ড বলে বেগে চলে, তাহলে এর সাপেক্ষে বি এর বেগ কত, এটার সাপেক্ষে এটার বেগ 15 মিটার পার সেকেন্ডই মনে হবে। এটা থেকে এটা জাস্ট বিয়োগ, এটা তুমি জানো। যদি বি এর সাপেক্ষে এ এর বেগ বলতো, বি এর সাপেক্ষে এ এর বেগ, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে বি অফ এ বি হইতো। এটা বুঝছো? বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, বি অফ এ বি হইতো। এটা সমান কি হইতো, এই যে এরকম বি অফ এ মাইনাস বি অফ বি, তাহলে বি অফ এ হচ্ছে 10, বি অফ বি কত 25, আনসার আসতো মাইনাস 15 মিটার পার সেকেন্ড। তো এটা বুঝতেছো? এটা কি, এটা হচ্ছে বি এর সাপেক্ষে, যে বি এর সাপেক্ষে যদি আমি এ এর বেগ থিঙ্ক করি, আমি 25 মিটার পার সেকেন্ড বেগে চলতেছি, এটা 10 মিটার পার সেকেন্ড বেগে, যার সাপেক্ষে সে যদি বেশি হয় তাহলে তো আনসার নেগেটিভ আসবেই। ঠিক আছে, মাইনাস 15। তো আশা করি বুঝতে পারছো এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এখন এইটা তোমাদেরকে একটু দেখাই। দেখো আমি কি বলছি, দেখো আপেক্ষিক বেগ বের করার সময় যার সাপেক্ষে সেটা জাস্ট মাইনাস হয়। ঠিক আছে, এখন এইটা দেখো কি বলছে, পূর্ব দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি গতিশীল, উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রাক গতিশীল। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত মনে হবে এবং কোন দিকে হবে, মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত মনে হবে, মানে আপেক্ষিক বেগটা নির্ণয় করতে চাইছে। দেখো তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো কি চিনো? দেখো এইভাবে টান দিবা, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর এবং এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, এরকম হিসাব নিকাশ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তাইলে পূর্ব দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি গতিশীল, তাহলে দেখো একটা গাড়ি পূর্ব দিকে, এই যে এটা হচ্ছে পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে কত বেগে গতিশীল বলো, পূর্ব দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, এই যে 50 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। কে গতিশীল? এটা গাড়ি। সো গাড়িরে মনে করো আমরা কার ধরলাম, মানে এই বেগটারে আমরা ধরলাম বি অফ সি, কি ধরলাম, বি অফ সি ধরলাম, ব্যাপারটা বুঝো। এবং উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রাক গতিশীল, তাহলে এটা হচ্ছে উত্তর দিক, তাহলে উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ট্রাক গতিশীল। তাহলে ট্রাকরে মনে করো ট্রাকের টি, তাহলে এটার মনে করলাম আমরা বি অফ টি, তাহলে এটা হচ্ছে বি অফ টি, যেটা 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মানে আমারে বলছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত মনে হবে। দেখো কি আমারে বলছে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তাইলে তুমি চিন্তা করো, কোয়েশ্চেনটা বুঝো। ফার্স্ট আমি ওইভাবে যাই, আমার প্রশ্ন কি, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, কি বলছি, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, এটাই তো। তাহলে তুমি চিন্তা করো এটা লিখবা কেমনে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে ট্রাকের বেগটা হচ্ছে বি অফ টি আর গাড়ির বেগ হচ্ছে বি অফ সি। তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে কার বেগ নির্ণয় করতেছি, ট্রাকের বেগ, কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, এই যে গাড়ির সাপেক্ষে নির্ণয় করতেছি, এরকম হবে। ট্রাকের বেগটা গাড়ির সাপেক্ষে নির্ণয় করতেছি, বি অফ টি সি হবে। তাহলে এটাই ইকুয়াল টু কি হবে, দেখো গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে যার সাপেক্ষে ওইটা মাইনাস হয়, তাহলে ট্রাকের বেগ থেকে গাড়ির বেগটা মাইনাস হবে। এটাই হচ্ছে আনসার, আমি এটাই বের করবো। তবে এগুলা ভেক্টর দিও, এগুলা ভেক্টর ফর্ম। তো এই যে বি অফ সি এটা তো ভেক্টর, এই বি অফ টি এগুলা ভেক্টর না, তাহলে এখানে যেটা আসবে এটাও ভেক্টর, এটাও ভেক্টর, এটাও ভেক্টর। এর মিনস আমার গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কি হবে, বি অফ টি সি যেগুলো বিটি মাইনাস বিসি। ব্যাপারটা বুঝছো? এইটা সমাধান করলেই তুমি আনসারটা পেয়ে যাবা, এইটার সমাধান করলে তুমি আনসারটা পেয়ে যাবা। ব্যাপারটা বুঝছো, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। এখন একটা জিনিস বুঝি, এখানে কি ভেক্টর ফর্মগুলো দিছিলাম, ভেক্টর চিহ্ন দিও। আচ্ছা
থাকুক, ভেক্টর তো দিতে হবে যাই হোক, এগুলো তো একই দিকে গেছে, সে ঝামেলা নেই। যখন এইভাবে যাবে তখন তো ভেক্টর ইয়েটা দিতেই হবে। সো গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবো, এখন বুঝছো। তো এটা তুমি মাইনাসের সূত্র দিয়ে করে ফেলতে পারো। মাইনাসের সূত্র কি দেখো, মনে করো লব্ধি বের করতেছো, এটা সমান এই যে আমরা জানি আর এ মাইনাস বি, এরকম যদি হয় এ মাইনাস বি, এটা থেকে সূত্র কি আসে, লব্ধি আর ইজ ইকুয়াল আসে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা, এরকম আসে না? দুইটা ভেক্টর এ ও বি, বিয়োগ হইলে এখানে মাইনাস আছে। তো ওইভাবে আমরা এটা সমাধান করে ফেলতে পারবো। দেখো এখানে যদি জাস্ট মান হয়, কতভাবে করা যায় তুমি চিন্তা করো। তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ বি অফ টিসি যেটা, তাহলে বি অফ টিসি এর মান কি হবে বলো? যেহেতু মাইনাস, তাহলে এরকম আসবে রুট ওভার বিটি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস মাইনাস 2bt ইন্টু বিসি কজ আলফা। কজ আলফা কি? এই দুইটার মধ্যবর্তী কোণ, এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখান থেকে আসবে কজ 90 ডিগ্রি। তো এটা যদি হিসাব করে এখান থেকে কি আসবে বলো? এখান থেকে আনসার আসবে রুট ওভার, এটা হচ্ছে 50, তাহলে 50 স্কোয়ার প্লাস বিসি কত? বিসি হইতেছে বিসি না বিটি ফার্স্ট, বিটি হইতেছে তোমার কত বলো? বিটি হইতেছে 30, তাহলে 30 স্কোয়ার প্লাস বিসি কত? বিসি হইতেছে 50, তাহলে 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিটি হচ্ছে তোমার 30, বিসি হইতেছে 50, পরে কজ 90 ডিগ্রি তো 0, তাহলে এই পার্টটা 0ই চলে আসবে। সো এটা আসলে লাগবেই না, এই পার্টটা 0ই চলে আসবে যেহেতু কজ 90। তো রুট ওভার 30 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, তো এটার আনসার আসবে কত জানো? রুট ওভার 30 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, এটার আনসার আসবে এইটা 58.31 কিলোমিটার পার আওয়ার। এটা কার সাপেক্ষে কার বেগ বলো তো? এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। কি বলছি? গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত আসছে? 58.31 কিলোমিটার পার আওয়ার। এটা কি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ? ভালো মতো বুঝো, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। এখন এটা তো এইভাবে বের হয়ে গেছে, জাস্ট মান বললে তো এরকম মান বের হতেই পারে। তো এটা গেল, এটা একভাবে করতে পারবা, বাট এক্স্যাক্টলি তুমি যদি এটা এইভাবে করো, দেখো তুমি যদি বুঝো কোন বের করার ক্ষেত্রে কিন্তু এখন ঠিকঠাক মতো পারবা না। ঠিক আছে, পারবা, তুমি জিনিসটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। এজন্য এটা তোমার সবচেয়ে সহজ নিয়ম যেটা আমি তোমার ওইটাই শিখাবো। ঠিক আছে, এখন দেখো এটারে অন্যভাবে যদি করো, আমাদের এখান থেকে আমি হিসাব নিকাশ করি। দেখো আমি যদি এটারে এখান থেকে হিসাব নিকাশ করি, এখান থেকে যদি হিসাব নিকাশ করি, তাহলে আমার কিরকম হিসাব নিকাশটা করা উচিত বলো তো? আমি বলছি আমার গাড়ি এই দিকে যাইতেছে, দেখো আমার গাড়ি যাইতেছে এই দিকে, ট্রাক যাইতেছে এই দিকে, আমি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবো। তো তোমারে বলছি যার সাপেক্ষে বেগ নির্ণয় করবা, যার সাপেক্ষে সে মাইনাস হবে, মানে তারে উল্টাই দিবা, ব্যাপারটা হচ্ছে তারে উল্টাই দিবা। তাইলে দেখো বিসি হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, এটাতে মাইনাস করলে কি হবে? দেখো -50 এই দিকে কাজ করবে, জিনিসটা বুঝতেছো? তো যার সাপেক্ষে বেগ নির্ণয় করবা তারে উল্টাই দিবা। তাহলে দেখো আমি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করতেছি, তাহলে গাড়ির সাপেক্ষে নির্ণয় করতেছি, যে জন্য গাড়ির বেগটারে উল্টাই দিব। তাহলে উল্টাই দিলে এইটা হবে -BC। ঠিক আছে, -BC। তো -BCটা কাজ করবে এই দিকে, ব্যাপারটা কি বুঝতে পারছো? -BC কাজ করবে এই দিকে। তো এই দিকে যদি -BC কাজ করে, আসল হিসাব এই যে এটার এইভাবে লেখা যায়। তাহলে দেখো বি অফ টিসি না, এটা যদি তুমি এইভাবে লিখো বিটি প্লাস -BC, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। ঠিক আছে, তো বিটিটা কাজ করতেছে এই দিকে, -BC কাজ করতেছে এই দিকে। তো এখান থেকেই লব্ধি আসবে আমাদের বি অফ টিসি বা গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, এটাই আসবে। তো তুমি যখন গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবা, ভালো মতো বুঝো, গাড়ি চলতেছে এই দিকে, ট্রাক এই দিকে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবা, যার সাপেক্ষে নির্ণয় করবা তারে উল্টাই দিবা, যার সাপেক্ষে নির্ণয় করবা তারে উল্টাই দিবা। তাহলে এটার লব্ধি কোন দিকে হবে? এটার লব্ধি হবে, দেখো তোমার গাড়ির সাপেক্ষে যখন নির্ণয় করতেছি তখন বি অফ সি এই দিকে গেল, ওইটা আমার ব্যাপার না, ব্যাপার হইতেছে এখন এইটা সাপেক্ষে যখন চলে আসছে তখন বি অফ সি এই দিকে কাজ করতেছে, বি অফ টি এই দিকে কাজ করতেছে। তাইলে লব্ধি কোন দিকে হবে? লব্ধি মনে করো এই দিক বরাবর কোনো একটা দিকে হবে, মানে এই দুইটার কি বলে, এই দুইটার মনে করো তোমার ইয়ে বরাবর হয়তো কি হয়, এই দুইটার কি বলে ওইটারে কর্ণ বরাবর, স্বাভাবিকভাবে ওইটা লব্ধি হবে এই দিকে। তাহলে বি অফ টিসি যেটা, বি অফ টিসি, এই যে বি অফ টিসি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, এটা হবে এই দিকে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই দিকে হবে। তো লব্ধি তুমি বের করে ফেলতে পারবা। এবার দেখো তুমি যদি এটা দেখো লব্ধি বাইর করো, লব্ধি তো ইজি, লব্ধি তো ইজি। এই যে এখান থেকে আমি এটারে কিভাবে লিখছি, এইভাবে লিখছি, এইভাবে লিখতেছি, বি অফ টি কাজ করতেছে এই দিকে, বি অফ সি এই দিকে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো লব্ধির সূত্র কি? যেহেতু প্লাসের সূত্র, তাহলে বি অফ টি সি ইকুয়াল টু কি আসবে আমার
গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগটা কি আসবে বলো, রুট ওভার ভেক্টরের যুগ না, তাহলে কি হবে বলো, এটা স্কয়ার, এটা স্কয়ার, মানে মনে করো এরকম আছে জিনিসটা, এরকম আছে, তোমার বুঝেই ব্যাপারটা। আর সমান এ প্লাস মাইনাস বি, জিনিসটা তোমাদের বুঝেছিলাম। তাহলে এটা কি হবে বলো, লব্ধি কি, আর ইজিক্যাল যদি এ প্লাস বি হয়, আর ইজিক্যাল যদি তোমার এ প্লাস বি হয়, তাহলে ওই জায়গা থেকে লব্ধি আসে, লব্ধি কত আসে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এটাই তো আসে, তাই না? তাহলে এখন যদি, এখন দেখো আমি কি করতেছি, আর ইজিক্যাল টু এ প্লাস মাইনাস বি, তাহলে লব্ধির মান কি আসবে, রুট ওভার এ স্কোয়ার, দেখো প্লাস বি এর জায়গায় শুধু মাইনাস বি আছে, তুমি মাইনাস বি লিখে হিসাব করো, বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি এর জায়গা হবে মাইনাস বি, আর এই জায়গা হবে কোজ আলফা, আর দিক কোনটা হবে, এই আলফা কোনটা হবে, দেখো এখানে যেহেতু কি যোগ করতেছি, এর সাথে মাইনাস বি, এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরটা যোগ করতেছি, ঠিক আছে? তখন এই আলফাটা হবে এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এখানে দেখো বি অফ টি এর সাথে মাইনাস বি অফ সি ভেক্টরটা আমি যোগ করতেছি, তখন তখন তোমার মানে কোনটা হবে, এই যে এই দুটার মধ্যবর্তী কোণ, মাইনাস বিসি আর বিটি এর মধ্যবর্তী কোণ, মাইনাস বিসি এই দিকে, বিটি এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ এটা 90 ডিগ্রি হবে। মধ্যবর্তী কোণ কত হবে বলো, মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে। তাইলে এখান থেকে যদি তুমি বাইর করতে চাও 90 ডিগ্রি হইলে বলো, আর কিছু লিখা লাগে, লিখেই লাগে না, তাহলে বি অফ টি সি ইকুয়াল টু কি হবে, আমরা জানি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে জাস্ট রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার হবে, এরকমই হবে জিনিসটা, যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কিরকম হয় বলো, মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, দুইটা ভেক্টর, এ ভেক্টর এই দিকে, বি ভেক্টর এই দিকে কাজ করতেছে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তখন লব্ধি কিরকম হয়, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই তো আমরা সবাই জানি। তাহলে এখান থেকে কি পাবা, রুট ওভার বিটি স্কয়ার, এখন বিটি কই, বিটি হইতেছে আমাদের এটা 30 স্কয়ার প্লাস মাইনাস বিসি, তাহলে মাইনাস বিসি মানে হচ্ছে -50, তাহলে -50 স্কয়ার, এটা যদি হিসাব করে কত আসে বলো, রুট ওভার 30 স্কয়ার প্লাস -50 স্কয়ার, তো এটা আসতেছে হচ্ছে আমাদের সেম আগের মতো 58.31 কি আসতেছে বলো, 58.31 কিলোমিটার পার আওয়ার। তখন আমরা যেইভাবেই করি আমার বেগ সেম মানটাই আসছে কিনা বলো, যেইভাবেই করি আমার আনসারটা সেম আসছে কিনা। ওকে, তো তুমি এই পদ্ধতিটা ফলো করে করতে পারো। আমি কেন করবা, এখানে এক্স্যাক্টলি লব্ধিটা কোন দিকে হইতেছে এটা বুঝতে পারবা, পরে তুমি টিটা বের করে ফেলতে পারবা ইজিলি। এখন তোমার একটা জিনিস বলি ভাইয়া, এটা দেখে আরো ইজি ওয়ে আছে, এইভাবে না, এই আপেক্ষিক বেগের ম্যাথগুলো আমরা অন্য ওয়েতে শিখবো, আরো অন্য ওয়ে আছে। এখন এটা তোমার বলি, কোন যখন বের করবা, কোন বের করতেছো, মনে করো তিটা, কি বের করতেছো, তিটা, তাইলে তিটা তো এই জায়গা থেকে বের করতে হবে, তিটাটা কেমনে বের করবা, দেখো এখন তুমি ইজিলি এইভাবে চিন্তা করতে পারো, দেখো এখানে তো একটা সামান্তরিক কাজ করতেছে, এই যে এটা সামান্তরিক কাজ করতেছে না, ভালো মতো চিন্তা করতে হবে, এটা সামান্তরিক কাজ করতেছে, ঠিক আছে, এটা সামান্তরিক কাজ করতেছে, ওকে, এটা সামান্তরিক কাজ করতেছে, তাহলে এটা যদি বিসি হয়, যদি মান হিসেবে যা হিসাব করি মাইনাস বিসি মানে এটা 50, এটা মাইনাস বিসি হলে এটা তো মাইনাস বিসি, ব্যাপারটা বুঝতেছো, স্বাভাবিক না? এগুলো তো এরকম, শুধু মান যদি হিসাব করি তাহলে এটা এখান থেকে এতটুকু কত বলো, এখান থেকে এতটুকু হচ্ছে 50, এখান থেকে এতটুকু 50 না 50, তাহলে এই যে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু আছে না, এই যে এই পার্টটুকুর মান কত বলো, এই পার্টটুকুর মান হইতেছে 50 কিলোমিটার পার আওয়ার, আর এই যে এই পার্টটুকু বি অফ টি, এই পার্টটুকু হইতেছে 30, ব্যাপারটা কি বুঝতেছো? তাইলে আমি কি করব, আমি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত এটা তো পাইছি, এবং কোন কত হবে কোনটা বের করব। মনে করো কোন, আমি যে কোনো একটা দিকে কোন বের করতে পারবা, হয় তুমি এই পশ্চিম দিকের সাথে এই কোন বের করে দেখাও, যেহেতু বলে নাই তোমাদের কোন দিকের সাথে কোন বের করবা, নাইলে এই উত্তর দিকের সাথে এই কোনটা বের করে দেখাও, তাইলেই তো হবে। তো আমি একটা কাজ করি, এই জায়গায় উত্তর দিকের সাথে এই যে এই কোনটা বের করে দেখাই, লাইক এই কোনটা কত, উত্তর দিকের সাথে এই কোনটারে থিটা ধরলাম, তাহলে এই কোনটারে আমরা কিভাবে বের করতে পারবো, এখানে দেখো tan থিটা ইকুয়াল টু কি হবে, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তো tan থিটা ইকুয়াল হবে লম্ব বাই ভূমি, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, এটা তুমি জানো, তাহলে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি, লম্ব বাই ভূমি মানে কি 50/30 হবে, ওটা থেকে থিটা ইকুয়াল টু কি আসবে, tan টা tan ইনভার্স হয়ে যাবে, তাহলে tan ইনভার্স
50/30, ব্যাপারটা বুঝতে পারছো? সো এখান থেকে হিসাব করলে আসবে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 50/30 হিসাব করো, 50/30 কত আসলো? এটা আসলো হচ্ছে 59.036 বা 59.004 ডিগ্রি, এটা দিয়ে দিলাম। এটা কার সাথে আসছে বলো? এই কোণটা কার সাথে আসছে? আমি তো এই কোণটা বের করছি। এই কোণটা কি? উত্তর দিকের সাথে। সো এখানে উল্লেখ করতে হবে উত্তর দিকের সাথে। এই যে শেষ। তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত? ট্রাকের বেগ এত, এবং কোণ কত? কোণ হইতেছে এইটা 59.04 ডিগ্রি উত্তর দিকের সাথে। এটা কি বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। এখন এইগুলা এইভাবে করবো। তাহলে আরেকটা ম্যাথ যদি আমি তোমারে বলি, আরেকটা ওয়ে বলি, সেম ম্যাথ। মনে করো আচ্ছা, এটা এতটুকু থাক, এতটুকু। আরো ম্যাথ করো, ম্যাথ তো এখানে অনেকগুলাই লেখা আছে। ঠিক আছে, আরেকটা ম্যাথ কি আছে? আচ্ছা, এখন দেখো, ব্যাপারটা পুরোপুরি আগে তোমাদের বুঝতে হবে। এটারে আসলে আরো ইজি ওয়েতে করা যায়। এটা একটা হয়ে গেল। আরো ইজি ওয়ে কি কোনটা তোমরা দেখবা। সেটা দেখার আগে তোমাদের কি মনে আছে ভাই, যে তোমাদের এগুলা পড়াইছিলাম? মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ, আর এটা যদি ওয়াই অক্ষ হয়, বুঝছো? এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এরকম যদি হয়, কাহিনী কি ঘটে বলো? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে একক ভেক্টর তোমরা পড়ছিলে, একক ভেক্টর পড়াইছিলাম। এক্স আয়ত একক ভেক্টরে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমরা আই ক্যাপ ধরি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আমরা জে ক্যাপ ধরি, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর আমরা কে ক্যাপ ধরি। এগুলো মনে আছে? মনে আছে আই থিঙ্ক। তাহলে মনে করো এইভাবে যদি তুমি ভালো মতো এই জিনিসটা বুঝতে পারো যে এটা কি এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের জে ক্যাপ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। মনে করো কোনো বেগ বললো যে এক্স অক্ষ বরাবর যাইতেছে, ওইটা 50 কিলোমিটার/আওয়ার বেগে, তাইলে ওইটা হবে 50 আই ক্যাপ। ওটা বুঝছো? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, এবং যত মান বলবে ওই মানটা জাস্ট এর সাথে অ্যাড হবে। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো গাড়ি যাইতেছে 30 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে ওইটার বেগ আমরা কি ধরবো? 30 জে ক্যাপ। ব্যাপারটা বুঝতেছো? ওয়াই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ। ঠিক আছে, ওকে। একক ভেক্টরটা যদি বুঝো তাহলে আরো ইজি হয়ে যাবে জিনিসটা। তো একক ভেক্টর যদি এরকম থাকে, ঠিক আছে, তাইলে তোমার মনে করো এক্স অক্ষ, এক্স্যাক্টলি মান না দিয়ে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, তাইলে এটা হবে মনে করো এক্স আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর তোমার জে ক্যাপ, তাইলে ওয়াই অক্ষ বরাবর একটা মান মনে করো ওয়াই বলে দিছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর মানটা হবে ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, এবং জেড অক্ষ যদি থাকে, ব্যাপারটা বুঝছো? জেড অক্ষ যদি থাকে, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ, তাহলে এই দিকে আমরা কি ধরতে পারি? যদি মান দাও থাকে তাহলে এটা হবে জেড কে ক্যাপ। এটাই। এখন মনে করো একটা ভেক্টর যদি এরকম থাকে, যে একটা ভেক্টর এ ভেক্টর, এটার মান দেওয়া আছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এরকম ম্যাথ আমরা ফার্স্টের দিকে করছিলাম। মনে করো এরকম দেওয়া আছে একটা ভেক্টর এ ভেক্টর, যেটার মান এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ। ঠিক আছে, এরকম। এখন বুঝো, তাহলে এখান থেকে এ ভেক্টর এই যে এ আছে, এটার মান কি হবে? মনে করো এ ভেক্টর যেটার এগুলা দেওয়া আছে ভেক্টর উপর, এটা এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, এবং এটা যদি মান বের করতে চাও এ ভেক্টরের মান, এটা কেমনে বের করে? এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, এগুলার সহগগুলো জাস্ট রুট করে স্কয়ার করে দিবে। এই যে স্কয়ার করে যোগ করে রুট করে দিবা। এ ভেক্টরের মান কি হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। সেম ভাবে মনে করো শুধু এইভাবে দেওয়া আছে যে এক্স অক্ষ বরাবর আমার এক্স আই ক্যাপ আছে, ওয়াই অক্ষ বরাবর আমার ওয়াই জে ক্যাপ আছে। তাহলে একটা ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ আছে, তাহলে ওই ভেক্টরের এখন মান যদি বের করতে চাই, মানটা কিরকম হবে? মানটা হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মানটা কি হবে? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এরকম স্বাভাবিক জিনিসটা। এবং কোণ যদি বের করতে চাও, কেমনে বের করবা? কোণ দেখো থিটা, কোণ কিরকম হবে?
কোনটা হবে ভাই তোমারে বলি, কোনটা হবে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বলো কোন কি হবে? থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা ডিটেলসে এটা তুমি বুঝতেছো। এই যে মনে করো তুমি যদি কোণ বের করতে চাও থিটা ইজ ইকুয়াল টু কি হবে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই যে এটা আমরা অন্যভাবে পড়বো। তুমি এতটুকু জানো, এই পার্টটা দিয়ে তোমার এখন একটা আগের ম্যাথটাই সলভ করাই দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এই যে এই জায়গাটাতে এই ম্যাথটা যে দিছিল, আমি একটা ম্যাথে প্রথম ম্যাথে সময় নিতেছি, কারণ জিনিসটা তোমাদের পুরোপুরি বোঝানোর ট্রাই করতেছি, বুঝতেছো? নেক্সট ক্লাসে যখন আরো ম্যাথ করাবো তাইলে আপেক্ষিক বেটা পুরোপুরি ক্লিয়ার হবা। এটার উপর পুরো 2টা ক্লাস লাগবে, 20টির সাথে অনেক জিনিসই আছে। যখন এরকম দেওয়া আছে আমার, দেখো এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এবং এই দিকটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। তাহলে বুঝো পূর্ব দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলতেছে, তাহলে পূর্ব দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলতেছে, ঠিক আছে? আর উত্তর দিকে কত বেগে চলতেছে বলো? উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, ঠিক আছে? আমি কি বের করব? আমি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাক চলতেছে, আমি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবো, সেটা নির্ণয় করবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই ম্যাথটাই আমি তোমাদের দেখাই। এরকম যদি দেওয়া থাকে, এরকমই মনে করা দেওয়া আছে যে এইদিকে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ইজিলি বোঝানোর জন্য ভাই বুঝাইতেছি। তাহলে এক্স অক্ষর দিকে মনে করো তোমার 50 একক বা 20 একক মানের একটা বল আছে, মনে করো এদিকে 20 নিউটন বলে একটা 20 নিউটন মানে একটা বল কাজ করতেছে, তাহলে এটা হবে 20 আই ক্যাপ। ওয়াই অক্ষের দিকে মনে করো 15 নিউটন বলের মানে একটা বল কাজ করতেছে, এটা 15 জে ক্যাপ, ঠিক আছে? এরকম কাজ করতেছে। তাহলে এই দুইটার লব্ধির মান কি হবে, ব্যাপারটা বুঝতেছো? তো মনে করো এখান থেকে আর ভেক্টরটা কিরকম হবে? এই যে 20 আই ক্যাপ, এই ভেক্টরটা 20 আই ক্যাপ প্লাস 15 জে ক্যাপ এরকম হবে। এবং এটা থেকে এটার মান যদি বের করি, এটাই হবে, এটার মানটাই হবে লব্ধির মান। এই যে 20 আই ক্যাপ এবং 15 জে ক্যাপ, এগুলার লব্ধি কোন দিকে কাজ করবে আমি তোমাদের এক্স্যাক্টলি বুঝাই। দেখো 20 আই ক্যাপ যদি এতটুকু হয়, মনে করো এক্স অক্ষের দিকে আমি 20 একক আসলাম, এক্স অক্ষের দিকে আমি 20 একক আসলাম, পরে 15 জে ক্যাপ মানে কি ওয়াই অক্ষের দিকে আরো 15 একক উঠবো, ব্যাপারটা বুঝে এরকম হয় জিনিসটা। এক্স অক্ষের দিকে আমি 20 একক আসলাম, পরে 15 জে ক্যাপ আছে মানে কি ওয়াই অক্ষের দিকে আরো 15 একক উঠবো, এটা হচ্ছে আমার 15 জে ক্যাপ। তখন এই যে এই মূল বিন্দু থেকে এটাই হয় তোমার লব্ধি, এটাই হয় মূলত এ। এই যে এ যে 20 আই ক্যাপ প্লাস 15 জে ক্যাপ পাইতেছে, এটা হচ্ছে এটাই দিচ্ছে আমার, এই যে 20 আই ক্যাপ প্লাস 15 জে ক্যাপ। তো এটাই লব্ধি, এবং এটার মান বের করলে লব্ধির মান হয়ে যায়। এখন দেখো এর লব্ধি কিরকম হবে? রুট ওভার আই ক্যাপ জে ক্যাপ থাকলে জাস্ট এই যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা হয়ে গেছে সবগুলো স্কোয়ার। তো এখান থেকে যে মানটা আসে ওইটাই আসলে এইটার লব্ধির মান। এটা কিসের মান? লব্ধির মান। বলো এটা কিসের মান আসে? লব্ধির মান। এবং এখান থেকে মনে করো লব্ধির মান পেয়ে গেলে, এবং থিটা সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স বাই লিখছিলাম না, মনে আছে? কেন লিখছি বলো, এটা জিনিস বুঝো। এটা যদি আমার থিটা হয়, এক্স অক্ষের সাথে যে কোণটা, এটা আমি থিটা ধরতেছি, তাইলে এই থিটা ইজিক্যাল টু কি হবে বলো? আমি টেন থিটা যদি ধরি, তাহলে টেন থিটা ইজিক্যাল টু হবে লম্ব বাই ভূমি। এটার ক্ষেত্রে লম্ব এটা, ভূমি এটা, ভালো মতো বুঝো, লম্ব এটা, ভূমি এটা। তাহলে লম্ব এই যে 15 জে ক্যাপ মানে আগেরটা হিসাব করো, আগে এইদিকে আমি ওয়াই জে ক্যাপ এইভাবে ধরছিলাম, আর এটাই ধরছিলাম এক্স আই ক্যাপ, ওটা বুঝছো? তখন এই যে এটার ক্ষেত্রে লম্ব কি, এই জায়গায় লম্ব হইতেছে 15, তুমি এটা চিন্তা করো, এটার ক্ষেত্রে লম্ব 15 আর ভূমি কত? ভূমি হইতেছে 20 আই ক্যাপ জে ক্যাপ ওগুলো তো একক ভেক্টর, তাহলে থিটা ইজিক্যাল টু কি আসতেছে? টেন ইনভার্স এই যে 15/20, ব্যাপারটা বুঝছো? ওকে, এখন দেখো এই 15/20 মানে কি জিনিসটা? টেন ইনভার্স 15/20, এই 15টা কিসের মান? 15টা ওয়াই এর মান। তো ওয়াই আর 20 কি? 20 হচ্ছে এক্স এর মানটা, এক্স। তাহলে এই যে থিটা ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স কেমনে আসছে জিনিসটা বুঝতে পারছো? এইভাবেই আসছিল। যাই হোক, তো এইভাবে আসলে কোনটা কাউন্ট করা হয়, ঠিক আছে?
তো কোনো ভেক্টর মনে করে এরকম দেওয়া যে এ একটা ভেক্টর যেটার মান হচ্ছে -5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তো ওইটারে তুমি কেমনে লিখবা, x অক্ষ y অক্ষ তো আছে, x অক্ষ y অক্ষ, ঠিক আছে, এরকম মনে করো। তাহলে এটা হচ্ছে y প্রাইম, এটা হচ্ছে আমাদের x প্রাইম। তো সবসময় মনে রাখবা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি i ক্যাপ হয় তাহলে ঋণাত্মকের সাথে -i ক্যাপ হবে, y অক্ষের ধনাত্মক দিকের সাথে z ক্যাপ হয়, ঋণাত্মক দিকের সাথে কি হবে, -z ক্যাপ। এটা বুঝতেছো? তো তোমার এই যে -5i ক্যাপ এটা মানে কি, -5i ক্যাপ মানে হইতেছে এই যে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 5 একক যাবে, x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 5 একক যাবে, এইটা হচ্ছে -5i ক্যাপ। এরপরে +2j ক্যাপ, j ক্যাপ এখানে যেহেতু পজিটিভ, j ক্যাপ মানে y অক্ষ, তাহলে y অক্ষের দিকে এই +2 একক উঠবে, তাহলে y অক্ষের দিকে এই +2 একক উঠবে, এটা হচ্ছে 2j ক্যাপ। এটা কি, এটা হচ্ছে 2j ক্যাপ, ব্যাপারটা বুঝছি? তাইলে এই যে এই কোনটা, এই যে এইখানটাই হবে তার মূলত এই যে যেটা -5i ক্যাপ প্লাস 2j ক্যাপ না, এটাই হবে এ, এটা দেখে এটা সরাসরি, ঠিক আছে? এই যে আমরা এই বিন্দুটা কিভাবে পাবো, কিভাবে পাবো, x অক্ষের দিকে -5 যাব, y অক্ষের দিকে 2 উঠবো, ঠিক আছে? এইভাবেই জিনিসটা। ওকে, পরে এটা থেকে তুমি লব্ধি বের করবো। জাস্ট লব্ধি কি হবে, লব্ধি বের করলে এই যে হবে √, এই -5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এমনি লব্ধিটা চলে আসবে, এটার মান বের করলে লব্ধি চলে আসবে। তো সেম ভাবে এখন দেখো আমরা এই ম্যাথটা করব। আমরা পূর্ব দিকটারে বুঝো, এই পূর্ব দিকটারে x অক্ষ ধরলাম, এটা তাইলে হচ্ছে x প্রাইম, উত্তর দিকটা হবে y, এটা তাইলে y প্রাইম। এই জিনিসটা বুঝতেছো? তাহলে এখানে আমরা যদি ওইভাবে করি, এখানে মানে তুমি আয়তাকার ভেক্টর দিয়ে যদি এই আপেক্ষিক বেগের ম্যাথগুলা করো তাহলে কেমন হবে দেখাইতেছি। পূর্ব দিকের সাথে 50 কিলোমিটার/আওয়ার বেগ, এটা কার বেগ দেখো, এটা গাড়ি পূর্ব দিকে 50 কিলোমিটার/আওয়ার বেগে যাইতেছে। তাহলে এখানে গাড়ির বেগ b অফ c, এটা হবে 50 কিলোমিটার/আওয়ার। তো এটারে আমরা 50i ক্যাপ ধরছি, কারণ এই যে এই পূর্ব দিকে যাইতেছে, পূর্ব দিকটারে আমরা x অক্ষ ধরছি, x অক্ষের দিকে একক ভেক্টর i ক্যাপ, এইভাবে ধরবা। বিসি কি 50i ক্যাপ, এত কিলোমিটার/আওয়ার। তাহলে ট্রাকের বেগ b অফ t, এটা কোন দিকে যাইতেছে, ট্রাক যাইতেছে উত্তর দিকে, এই যে উত্তর দিকটারে আমরা y অক্ষ ধরছি, তাহলে এটা হবে j ক্যাপ, তাহলে এটা হবে 30 j ক্যাপ কিলোমিটার/আওয়ার। এইভাবে তুমি করতে পারো। এই যে y অক্ষের দিকে গেছে কত, x অক্ষের দিকে যে 50, y অক্ষের দিকে 30, তাহলে এটা i ক্যাপ, এটা j ক্যাপ। ওকে, এখন তুমি কি বের করবা, তোমারে বের করতে বসে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ লিখো। এখন গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তো গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কিভাবে বের করবো দেখো, ট্রাকের বেগ আমরা বের করতেছি কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। এরকম হবে জিনিসটা, এটা সমান কি হবে বলো, এটা সমান হবে তোমার এক্স্যাক্টলি যেগুলো তো ভেক্টর, এই যে ট্রাক থেকে গাড়িটা বিয়োগ হবে, যার সাপেক্ষে সে বিয়োগ হবে, এই যে গাড়ির সাপেক্ষে গাড়িটা বিয়োগ হয়েছে। তাহলে বি অফ টি কত, বি অফ টি হচ্ছে 30 জে ক্যাপ মাইনাস বি অফ সি কত, বি অফ সি হচ্ছে 50i ক্যাপ। সুন্দর মতো লিখলে এটা হবে -50i ক্যাপ প্লাস 30 জে ক্যাপ, এইভাবে ইজিলি হয়ে যাবে। ব্যাপারটা বুঝো, -50i ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। তো এখানে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তো আমার এই গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ বের করতে হচ্ছে, আমার এইটা আসছে। তো এটার মান বের করে দাও, তোমার কোনো কিছু চিন্তা করা লাগতেছে না, তুমি আই যে এগুলো লিখে ফেলতে পারলে কোনো কিছু চিন্তা করা লাগতেছে না, জাস্ট গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবা, বেগের মান। অতএব গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগের মান বি অফ টি ইজিক্যাল কি হবে √। দেখো আই ক্যাপ জে ক্যাপ এরকম থাকলে এইটার মান কিরকম হবে, এই যে সবগুলার স্কোয়ার করে দিবা, -50 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার এরকম হবে। তো এটা থেকে যে মানটা আসবে এটাই তোমার আনসার। তাহলে √, -50 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। তো এটা থেকে কত আসলো বলো, 58.4 কিলোমিটার/আওয়ার, এটা আসছে তোমার মান। ব্যাপারটা বুঝতে পারছো, এটাই আসছে তোমার মান। ওকে, কোন কত আসছিল, 59.04। হ্যাঁ, এই তো মান তোমারে বলছিল না গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ,
এই যে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত বলো, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত পাইছি, এই যে এটাই পাইছি, এটাই আনসার। এইভাবে আই যে দিয়ে যদি তুমি করে ফেলতে পারো, কনভার্ট করে ফেলতে পারো, ইজিলি করে ফেলবা। এরা সামনে আরো কঠিন আছে, তুমি আগেরগুলা বুঝলেও তোমার এই নিয়মে করলে তুমি সবচেয়ে বেশি ইজিলি আনসার করতে পারবা। ঠিক আছে, এরপরে কোন যখন বের করবা তখন তুমি দেখবা যে তোমার গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগটা কত বের হয়েছিল বলো, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগটা এই যে এই মানটা কত বের হয়েছিল, -50 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। দেখো এটা কত বের হয়েছিল, -50 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। এখন এটার কোন কোন দিকে হবে এটা যদি বের করতে চাও এইভাবে, এখন দেখো এখানে যা তুমি সব ভুলে যাবা, তুমি দেখবা এখানে কি বলা আছে বলো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এইভাবে তো মানে এটারে আমরা পূর্ব ধরছিলাম, এটা ধরছিলাম পশ্চিম, এটা ধরছিলাম উত্তর, এটা ধরছিলাম দক্ষিণ। ঠিক আছে, দেখো আমার এটাই হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত এটা। ঠিক আছে, এখন এই গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগের মান তো পাইছে কোন কোন দিকে হবে। ঠিক আছে, দেখো -50 আই ক্যাপ, 50 আই ক্যাপ, -50 আই ক্যাপ মানে কি, দেখো এইদিকে -50 আসবে, মনে করলাম এইদিকে -50 আসছে এতটুকু, এই যে এতটুকু, এটা হচ্ছে -50 আই ক্যাপ হচ্ছে এতটুকু, ব্যাপারটা বুঝো। এখন +30 জে ক্যাপ মানে কি, এবার ওয়াই অক্ষের দিকে আরো +30 জে ক্যাপ উঠবে, ব্যাপারটা বুঝো। ওয়াই অক্ষের দিকে +30 জে ক্যাপ উঠবে, মনে করো ওয়াই অক্ষের দিকে +30 জে ক্যাপ উঠছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষের দিকে কি উঠছে ভাইয়া, +30 জে ক্যাপ, তাহলে এটা হচ্ছে আমার 30 জে ক্যাপ। তাহলে এই বিন্দুটাই হচ্ছে তোমার -50 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। তাহলে মূল বিন্দু থেকে এটা যোগ করবা, এটাই হচ্ছে লব্ধির যে দিক, এই যে এটাই হচ্ছে তোমার বি অফ টিসি হচ্ছে এটা হচ্ছে বি অফ টিসি। এবং এটা কোণ কত, তুমি এই কোণও চাইলে বের করতে পারো যে পশ্চিম দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, অথবা উত্তর দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে। দেখো তোমার এই প্রশ্নে কোথাও পশ্চিম ছিল না, পূর্ব দিক ছিল আর উত্তর দিক ছিল, সো তুমি পূর্ব অথবা উত্তর দিকের সাথে কোনটা বের করলে ভালো হবে। তো আমি ইজিলি দেখো উত্তর দিকের সাথে কোনটা হিসাব করে ফেলি, এটা থিটা ধরলাম, এটা যদি থিটা ধরি তাইলে এই কোনটা কত হবে ইজিলি বের করে ফেলতে পারবা। দেখো এটা যদি আমার 50 হয়, -50 এর জন্য এই দিকে আসছে, বাট এক্স্যাক্টলি মান যদি আমরা কাউন্ট করি যে এখান থেকে এতটুকু কত, এটার ভ্যালু কত, তাহলে এটার ভ্যালু এক্স্যাক্টলি 50। -50 বলে আমার ঋণাত্মক দিকে আসছে, সমস্যা নেই, বাট এটার ভ্যালু এক্স্যাক্টলি কত এটা যদি হিসাব করে দিলে এটা হচ্ছে 50, এটা 50। তো আমি এটা যদি 50 হয় দিলে তো এটাও 50, এটা তো বুঝতেছো তোমরা, সেম এটা 50 হলে এটাও 50, তাহলে এই মানটাও আমার হচ্ছে 50। ঠিক আছে, 50 বুঝো। আর এই যে এই মানটা কত বলো, এটা যদি 30 হয় তাহলে এই মানটা 30, এগুলো তো জাস্ট একক ভেক্টর, বাট আমার এক্সাক্ট মান কত, এটা 50 আর এটা 30, এটা তো বুঝতেছো। তাহলে এইবার যদি থিটা হিসাব করো, দেখো অতএব থিটা ইজিক্যাল কিরকম বের হবে, তুমি জাস্ট tan ইনভার্স লিখবা, লম্ব বাই ভূমি না, এই কোণের ক্ষেত্রে লম্ব এটা ভূমি, এটা তাই লম্ব বাই ভূমি 50/30 এইভাবে, মানে এখানে যেটা দিবে ওই মানটা পুরোপুরি লেখার পরে তুমি কোনটা কাউন্ট করবা। তো tan ইনভার্স 50/30, তাহলে tan ইনভার্স 50/30 এর মান কত আসবে, যে আগের মতো 59.04 ডিগ্রি। তো তুমি দেখো ইজিলি বের করে ফেলতে পারবা। যদি তোমার এরকম বলে আপেক্ষিক বেগের কত, তুমি ফার্স্টে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে লিখবা, জাস্ট গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ এরকম বিয়োগ করবা, করার পরে কোনটা টাচ করে বের করে ফেলবা। আমি সেম আর একটা ম্যাথ দিই, মনে করো তোমারে এরকম বলছে, মনে করো এরকম বলছে, এই যে সেম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো এইবার মনে করো তোমারে এরকম বলছে যে একটা গাড়ি পশ্চিম দিকে যাইতেছে, মনে করো এটা বলছে একটা গাড়ি পশ্চিম দিকে যাইতেছে, তোমার কত বেগে বলো, একটা গাড়ি মনে করো বললাম পশ্চিম দিকে যাইতেছে 30 কিলোমিটার/আওয়ার বেগে, এটা গাড়ি পশ্চিম দিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে যাইতেছে। এবং আরেকটা ট্রাক মনে করলাম উত্তর দিকে যাইতেছে, এটা ট্রাক কোন দিকে যাইতেছে, উত্তর দিকে যাইতেছে আগের মতো, এটা মনে করলাম 20 কিলোমিটার/আওয়ার বেগে যাইতেছে। এখন তোমারে বলছে দেখো এটা হচ্ছে গাড়ি বি অফ সি, এটা হচ্ছে ট্রাক বি অফ টি। তো এইবার তোমারে বলছে এই গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, এই জায়গাটাতে এটা কার, এটা ট্রাক, তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের
দেখো গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত হবে এটা মনে করো, এবং কোণ কত হবে, এবং কোণ কত হবে এটা মনে করো কোয়েশ্চেন। তুমি কেমনে সলভ করবা বলো? গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ এবং কোণ, তাই তুমি ইজিলি বের করবা। গাড়ির বেগ লিখবা যে এখানে, দেখো কত ইজিলি সলভ করা যায়। এখানে গাড়ির বেগ কি ভাই বি অফ সি, তাহলে গাড়ির বেগ আমি কি পাইতেছি, দেখো গাড়িটা কোন দিকে যাইতেছে, এটা তো মূলত আমার এক্স অক্ষ, এটা এক্স প্রাইম অক্ষ, এগুলো তো তুমি জানো, দেখলেই বুঝবে এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই প্রাইম অক্ষ। তাহলে গাড়িটা যাইতেছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, তাহলে হবে -30 আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের গাড়ির বেগ এত কিলোমিটার পার আওয়ার। ট্রাকের বেগ কত? ট্রাকের বেগ হইতেছে ভাই আমার, ট্রাকের বেগটা হচ্ছে এই যে ট্রাক যাইতেছে কোন দিকে, ওয়াই অক্ষের দিকে, তাহলে ট্রাকের বেগ হবে 20 জ্যাকেপ, পজিটিভ দিকে যাইতেছে, তাহলে 20 জ্যাকেপ কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ট্রাকের বেগ। তুমি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবা। দেখো গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, দেখো গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত হবে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, দেখো ট্রাকের বেগটা আমরা গাড়ির সাপেক্ষে নির্ণয় করতেছি, বি অফ টিসি হবে, তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ হবে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ হবে কিরকম বলো? আমি ট্রাকের বেগ থেকে যার সাপেক্ষে গাড়ির সাপেক্ষে গাড়ির বেগটা বিয়োগ করতেছি, এটাই হচ্ছে আমার গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। আর এখানে এই যে মানগুলো এগুলো হচ্ছে ভেক্টর মান, এগুলো সবসময় উল্লেখ করে। তাই গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ বি অফ টিসি হবে ইজিলি, বি অফ টি কত 20 জ্যাকেপ মাইনাস বি অফ সি কত 30 আই ক্যাপ, সুন্দর মতো লিখলে এরকম হবে -30 আই ক্যাপ প্লাস 20 জ্যাকেপ। এটা কার মান আসছে? এটা হচ্ছে বি অফ টিসি এর ভেক্টর মান। এখন তুমি যদি এই বি অফ টিসির মান বের করে ফেলো, এই বি অফ টিসি এটাই হচ্ছে আমার গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তো গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ যেটা সেটার মান কত লিখো, তাই বি অফ টিসি যেটা শুধুমাত্র ভেক্টর ফর্মটা যদি উঠাও, এটা কি হবে? এটা হবে √, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। ব্যাপারটা বুঝতেছো তো? এখান থেকে মান বের করলেই তোমার গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগটা বের হয়ে যাবে, √, 30 স্কয়ার প্লাস 20 স্কয়ার কত আসলো? -36.05, তারপর 36.06 এত আসছে, এত কিলোমিটার পার আওয়ার আসছে। বলো কি আসছে? 36.06 এত কিলোমিটার পার আওয়ার, এই মানটা আসছে, বুঝছো? 36.06 কিলোমিটার পার আওয়ার গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। এখন কোণ যদি বের করতে চাও, থিটা কেমনে বের করবা? তাইলে এখন থিটা বের করার ক্ষেত্রে তুমি কি হিসাব করবা? দেখো থিটা বের করার ক্ষেত্রে তুমি হিসাব করবা এইভাবে, অতএব থিটা দিক কোন দিকে হবে, থিটা ইজিক্যাল কি হবে? তুমি লিখবা এখানে দেখবা বি অফ টিসিটা এক্স্যাক্টলি কত পাইছো, এটা পাইছো, তুমি ওইটাই দিকে চিন্তা করবা। দেখো ওইটাই চিন্তা করবা। তো বি অফ টিসি কি বলছে? -30 আই ক্যাপ, তাহলে -30 আই ক্যাপ পানি, এটা তো আমি ভুল লিখছি রে, কই ভুল লিখছি বলতে পারবা? আমার তো বি অফ সি এর মান এমনিতেই -30 ছিল, তো বি অফ সি এর মান যদি -30 বসাই, যে -30 বসাই, তাহলে তো এটা +30 হয়ে যাবে, +30 হয়ে যাবে না, মাইনাসে +30 হয়ে যাবে। তো এটা কাটো, এটা +30 ইউজ করো, ঠিক আছে? এটা +30 ইউজ করো, তো +30 ইউজ করলে আমার সেম আনসারটাই আসবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো বি অফ টি মাইনাস বি অফ সি, তখন বি অফ সি তো অলরেডি মাইনাস ছিল, তো মাইনাস বসাইলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এক্স্যাক্টলি ওই মানটাই আসবে, ঠিক আছে? তাইলে দেখো এখন তুমি দিক বের করতে চাইলে এখানে দেখবা কি আছে, মানে বি অফ টি সির মান কত, এই যে 30 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ, 30 আই ক্যাপ মানে কি? তুমি এইভাবে যাবে, এই যে এটা হচ্ছে 30 আই ক্যাপ, দেখো আমি ডট দিয়ে লিখতেছি, 30 আই ক্যাপ মানে কি? যে এইদিকে 30, এটা হচ্ছে যে লাল কালার দিলাম, এটা হচ্ছে 30 আই ক্যাপ, ব্যাপারটা বুঝে, এটা কি 30 আই ক্যাপ। এরপরে কি বলছে? 20 জে ক্যাপ, 20 জে ক্যাপ মানে কি? এখান থেকে 20 উঠবা, এখান থেকে 20 উঠবা, উঠো, মনে করলাম এই যে এতটুকু হচ্ছে 20, ঠিক আছে? এতটুকু 20, তাহলে এটা হচ্ছে আমার 20 জে ক্যাপ। তাইলে আমি যে কোণ বের করবো, তাহলে এই যে এই বিন্দু থেকে এটা যোগ করবা, এটা হচ্ছে তোমার লব্ধি ডিরেক্ট, ঠিক আছে? এখন তুমি কোণ বের করবে, তুমি কি পূর্ব দিকের সাথে কোণ বের করতে চাও নাকি উত্তর দিকের সাথে বের করতে চাও, এটা তোমার ব্যাপার। তো ভালোভাবে দেখো, আমার আগে পশ্চিম আর উত্তর হিসাবে ছিল, তুমি উত্তর দিকের সাথে বের করে ফেলো, চাইলে পূর্ব দিকের সাথেও বের করে দেখাইতে পারো, নো প্রবলেম। আমি থিটা হিসেবে এটা বের করে ফেলতেছি, যে এই কোণটা কত, এই যে উত্তর দিকের সাথে কোণ কত। দেখো আমি বের করি, উত্তর দিকের সাথে কোণ কত হবে? এটা যদি 30 হয়, ভালো মতো বুঝি, এটা 30 হইলে এটাও 30 হবে, বুঝতেছো? এটা 30 হইলে এটার মানও 30 হবে। এটা যদি 20 হয়, তাহলে এটাও 20 হবে, ঠিক আছে? এটা 20 হইলে এটাও 20 হবে,
সাপেক্ষে এখানে দেখতেছি আমরা, তাহলে থিটা অথবা দিক, থিটা ইজিক্যাল কি পাবো, টেন ইনভার্স। বলো কেমনে হিসাব, লম্ব বাই ভূমি, লম্ব কি এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, লম্ব হইতেছে 30, এই কোণের ক্ষেত্রে এটা ভূমি, ভূমি হইতেছে 20, লম্ব বাই ভূমি কত বের হয়, শিফট টেন ইনভার্স লম্ব বাই ভূমি 30/20 কত আসলো, 56.31 ডিগ্রি। এটা কার সাথে, উত্তর দিকের সাথে, উত্তর দিকের সাথে এত ডিগ্রি কোণে যাবে। এটা কিসের সাথে যাবে, উত্তর দিকের সাথে এত ডিগ্রি কোণে যাবে। ঠিক আছে, তো এটা এইভাবে সলভ করা যায়। অথবা তুমি যদি স্বাভাবিকভাবে করতে চাও তাহলে কেমনে করতা, স্বাভাবিকভাবে যদি করতা যে আমার এরকম দেওয়া আছে, দেখো জিনিসটা এরকম দেওয়া ছিল যে এইদিকে একটা গাড়ি, এইদিকে একটা গাড়ি কত ধরছিলাম 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে বি অফ সি, আর এদিকে ট্রাক বি অফ টি 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। আমার কোয়েশ্চেন ছিল এই যে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত, আপেক্ষিক বেগ, মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। কোয়েশ্চেনটা ছিল কি, ওয়েট এটা কাজ করি, এটারে কপি করি। দেখো অন্য ওয়েতে যদি করতাম কেমনে করতাম, তোমার কাছে কোনটা ইজি মনে হয় তুমি বইলো, অন্য ওয়েতে যদি করতাম কেমনে করতাম। এরকম এরকম ছিল কোয়েশ্চেনটা, এটা গাড়ির বেগ, এটা ট্রাকের বেগ, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত এবং কোন কত। সো আমি যদি স্বাভাবিকভাবে যে আই ক্যাপ যে ক্যাপ এগুলো বাদ দিয়ে স্বাভাবিকভাবে যদি করতাম তাহলে কেমনে করতাম, আমি লিখতাম এখানে গাড়ির বেগ কত, গাড়ির বেগ বি অফ সি 30 কিলোমিটার পার আওয়ার, তারপরে হচ্ছে ট্রাকের বেগ 20 কিলোমিটার পার আওয়ার। তো আমি কেমনে চিন্তা করতাম, আমি চিন্তা করতাম এইভাবে, আমার যেহেতু গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করতে হবে, যার সাপেক্ষে নির্ণয় করবো তারা উল্টেই দিব। আমি গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবো, ভালো মতো বুঝে, তো আমি গাড়ির বেগটারে উল্টাই দিব। তো গাড়ির বেগ এই দিকে কাজ করতে 30 কিলোমিটার পার, আমি এটারে এই দিকে নিয়ে নিব। তো এটা হয়ে যাবে, এটা কি হবে বলো, এটা হবে মাইনাস বি অফ সি, ওটা বুঝছো। তো আমি যখন গাড়ির সাপেক্ষে, ভালো মতো বুঝো, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করবো, যার সাপেক্ষে নির্ণয় করতে তারা উল্টাই দিব। তো এটা তুমি উল্টাই দিবা, এই দিকে দিবা। তো এই দুইটার এখন লব্ধি কোন দিকে হবে বলো, এই দুইটার লব্ধি হবে এই বরাবর, এই বরাবর হবে না, এই বরাবর হবে লব্ধি, ওটা বোঝা গেছে। এখন এই দুইটার লব্ধি কোন বরাবর হবে, এই বরাবরই হবে, এই বরাবরই হবে, এটাই হবে আমার বি অফ টিসি, এটাই হবে বি অফ টিসি। এইভাবে আমি চিন্তা করতাম। তাইলে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, তাইলে দেখো এখন এখন তুমি এইভাবে দেখতাম যে আমি এই জায়গায় আমার মাইনাস বিসি এবং বি অফ টি এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, দেখো গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ বি অফ টিসি হইতো, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। তাইলে গাড়ির বেগ থেকে ভালো মতো বুঝো, গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ তখন কি হইতো, এই যে ট্রাকের বেগ থেকে গাড়ির বেগটা বিয়োগ হইতো, এরকম হইতো জিনিসটা। আমি এই জায়গায় কি করতেছি যে গাড়ির বেগটা জাস্ট উল্টেই দিছি, তুমি এটা এরকম হইতো, বি অফ এটার সাথে মাইনাস বি অফ সি যোগ হইতেছে, ব্যাপারটা বুঝতেছো, এই যে এরকম আমি এই দুইটা ভেক্টর যোগ করতেছি, এটা হচ্ছে মাইনাস বি অফ সি, এটা হচ্ছে বি অফ টি, এই দুইটা ভেক্টর যোগ করতেছি, তাদের লব্ধি দিয়েছে এই বরাবর, ব্যাপারটা বুঝছো। এটা হচ্ছে আমাদের বি অফ টিসি, এটা দিচ্ছে বি অফ টিসি। এখন দেখো, এখন এটা তো তুমি যোগ করতে পারতা, যেহেতু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেখতেছই, তাইলে এখান থেকে বি অফ টিসি কি আসতো বলো, রুট ওভার বি অফ টি স্কোয়ার মাইনাস বি অফ সি স্কোয়ার, এরকম আসতো, এটাই আসতো লব্ধি, এটাই আসতো লব্ধি। তো রুট ওভার বি অফ টি কত, বি অফ টি হচ্ছে 20 স্কোয়ার, আর বিসি হচ্ছে 30, আর এখানে যেহেতু মাইনাস বিসি ইউজ করতেছি, বুঝো এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল, এজন্য আমি এটা করছি। 90 ডিগ্রি হলে কীরকম হয়, দুইটা স্কোয়ার করতে হয়, নাইলে 2ab cos আলফা এগুলা লেখা লাগতো। তো এটা লেখা লাগতেছে না, যেহেতু 90 ডিগ্রি হলে 0 হয়ে যাবে, cos আলফা 0 হয়ে যাবে। মাইনাস বিসি কত, মাইনাস বিসি হচ্ছে মাইনাস 30 স্কোয়ার। তো এটা যদি হিসাব করো আগেরটার মতো সেম মান আসবে, রুট ওভার বি স্কোয়ার প্লাস মাইনাস 30 স্কোয়ার, তো 10√36 পয়েন্ট কত আসলো 06, এত কিলোমিটার পার আওয়ার এটা আসে।
এবং কোণ বের করতে চাইতা, অথবা কোণ থিটা ইজিক্যাল টু কি হতো, দেখো এখান থেকে তুমি এই কোণটাই থিটা, তোমার কাছে মনে হইতো যে এই কোণটাই থিটা, এই যে এটাই থিটা, এটা যদি থিটা হয় তাইলে আমরা কার সাথে থিটা বের করতেছি, এই যে উত্তর দিকের সাথে। এই যে এটা কি হইতো বলো, এই যে এটা কি হইতো, এই যে মাইনাস বিসি যেটা, এই যে এই বিসি যেটা, এই যে এটা কত ছিল, এটা ছিল 30, তাহলে এটাই হইতো আমার 30, আর এটা হচ্ছে আমাদের 20। তুমি -30 ইউজ করো না, কোন যখন বের করতেছো তখন একটা ত্রিভুজ হিসাব করে বের করতেছি আমরা, ঠিক আছে। কোনটা কেমনে বের করতেছি, একটা ত্রিভুজ হিসাবে বের করতেছি, ত্রিভুজ হিসাবে বের করতেছি না। অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, আমি বি অফ টি এর সাথে কোণ বের করতেছি, তো tan θ = যে আরেকটা সূত্র আছে কোণ বের করো, ওইটা দিয়ে করতে পারো। বাট এইভাবে ইজি, দেখো এটার ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, তাহলে θ = হবে tan ইনভার্স। সবচেয়ে সুবিধা হবে যে প্লাস মাইনাস সব খেয়াল কত সময় যাবে যখন ত্রিভুজে নিয়ে আসবে। এটা এরকম হয়েছে ব্যাপারটা, দেখো এটা এরকম হয়েছে যে এটা থিটা, এটা আমরা পাইছি 20, এবং এই যে এই মানটা 30। তুমি মাইনাস বিসি চিন্তা করি না, মাইনাস এই যে বিসি যেটা, এটার মানই হচ্ছে এটা, মান ইউজ করতেছি অনলি, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ এগুলো না, পজিটিভ নেগেটিভ জাস্ট দিক বোঝায়, এখন আমরা মান ইউজ করতেছি। তো θ = কি হবে, এই কোণের ক্ষেত্রে দেখো লম্ব এটা ভূমি, এটা θ = tan θ = লম্ব বাই ভূমি, তাহলে tan θ = হবে কি 30/20। তো ওই জায়গা থেকে θ = আসবে tan ইনভার্স 30/20, ঠিক আছে। তো এখান থেকে দেখো tan ইনভার্স 30/20, তো 56.31 ডিগ্রি আসে। এটা কার সাথে বের করতেছি, যে এই কোণটা যে বের করছে কার সাথে, পূর্ব দিকের সাথে না, এটা উত্তর দিকের সাথে। দেখো উত্তর দিকের সাথে লাগানো, উত্তর দিকের সাথে বের হয়েছে, উত্তর দিকের সাথে। এখন যদি তোমার বলতো ভাইয়া পূর্ব দিকের সাথে কোণ কত, তাহলে কি বের করতা, পূর্ব দিকের সাথে কোণ জাস্ট এইটা হইতো, তো এটা কেমনে বের করতা, পূর্ব দিকের সাথে কোণ যদি বলে, উত্তর দিকের সাথে কোণ বের করার পরে 90 থেকে দেখো টোটালটা হচ্ছে 90, তো 90 থেকে এই থিটা যদি বিয়োগ দিয়ে দিত, তাহলে পূর্ব দিকের সাথে কোণ বের হয়ে যেত। যদি তোমার বলতো আর কি যে পূর্ব দিকের সাথে কোণ কত বের করো, তাহলে এই 90 থেকে এটা বিয়োগ দিয়ে দিতা, আনসার চলে আসতো। তো এইভাবেও করা যায়, দেখো এইভাবেও করা যায়, বাট বেশি বড় ম্যাথ যদি হয়ে যায় তখন এইভাবে করতে গিয়ে তুমি প্যাচ খেয়ে যাবে। এই জন্য আমি এই ওয়েটা শিখাইতেছি, এই ওয়েটা এটা দিয়ে যদি করি, এই যে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে, বড় ম্যাথগুলো তোমার কাছে ইজি মনে হবে। আমরা একটু পরে দেখবো, এখন তো দেখতেছি পূর্ব দিকে আর উত্তর দিকে যাইতেছে, একটু পরে দেখবো এইভাবে যাইতেছে, একটু পরে যে পূর্ব দিকের সাথে একটা নির্দিষ্ট কোণ করে যাইতেছে, উত্তর দিকের সাথে একটা নির্দিষ্ট কোণ করে যাইতেছে, তখন একটা সাপেক্ষে আরেকটা আপেক্ষিক বের করতে গেলে সমস্যার মধ্যে পড়ে যাওয়া। লাইক এই যে নেক্সটের যে ম্যাথগুলো আছে ওগুলো যদি করি তাইলে বুঝতে পারবা, বুঝছো, এই যে এইগুলো যদি করি তাহলে জিনিসটা পুরো ক্লিয়ার হবা। তো নেক্সট ক্লাসে ম্যাথগুলো করার পরে আপেক্ষিক বেগ পুরোটা বুঝবা। এখন তোমার যেগুলো শিখাইতেছি এর মধ্যে এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো, এই যে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে কেমনে করা লাগে, ঠিক আছে। তুমি মনে করো একটা ভেক্টর তোমারে বললাম, আমি এরকম বললাম যে একটা ভেক্টর এ, যেটার মান হইতেছে 20 আই ক্যাপ, বা মনে করো 5 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। তো এখান থেকে যদি এই এ ভেক্টরের এর মান এবং দিক যদি বের করি, তুমি বের করতে পারবে না। মান এবং দিক কেমনে বের করি জিনিসটা শিখলেই বাকি সব পেরে যেতেছে। এটার মান এবং দিক যখনই বের করতে যাবে, এটার মান হবে, দেখো মান হবে জাস্ট এটার সবগুলার স্কোয়ার করে ফেলবা, 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। তো এটা থেকে মান চলে আসবে √5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, এই যে এইটা 5.83, এটা মান চলে আসলো। দিকে যখন যাবা, দিক বের করার ক্ষেত্রে তুমি এইভাবে লিখবা, এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই প্রাইম। এখানে কি বলছে 5 আই ক্যাপ, মানে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে 5 একক গেলাম, পরে মাইনাস 3 জে ক্যাপ, দেখো জে ক্যাপ মাইনাস মানে কি ওয়াই অক্ষের, দেখো এই উপরের দিকে গেলে পজিটিভ জে ক্যাপ, নিচের দিকে গেলে নেগেটিভ জে ক্যাপ। জে ক্যাপ যেহেতু মাইনাস, তাহলে ওয়াই অক্ষের নেগেটিভ দিকের সাথে -3 আসবে, এই দিকে -3 আসবে। ব্যাপারটা বুঝছো, মানে -3 বলতে মাইনাসের জন্য আমি এই দিকে চলে আসছি অলরেডি, তাহলে এই মানটা হইতেছে আমার এক্স্যাক্টলি 3, ভালো মতো বুঝছো। এই মানটা কিন্তু আমার 3, আমার মাইনাস বলছে এর জন্য নিচের দিকে নামছে, নাহলে তো উপরের দিকে উঠতাম। তো মাইনাসের কোনো কাজ নাই, এটার মান -3 না, বরং এটার মান হইতেছে 3, মাইনাস বলছে এর জন্য আমি নিচের দিকে নামছি। ব্যাপারটা বুঝছো। তখন এই যে এই এ ভেক্টরটা এক্স্যাক্টলি হইতো এইটা, এ ভেক্টর হইতো এইটা, এটাই হইতেছে আমাদের এ ভেক্টর,
এটা হইতেছে এ ভেক্টর। এখন কোণ বের করতে, তুমি কোণ বের করতে চাইতেছো, তুমি এক্স অক্ষের সাথে কোণ যদি বের করতে চাও তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এই যে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স এক্স অক্ষের সাথে কোণ বের করতেছে tan ইনভার্স, এই যে এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, ওটা বুঝো, এটা 5 এটা 3, তাহলে tan ইনভার্স 3/5, এই যে tan ইনভার্স লম্ব বাই ভূমি, tan ইনভার্স লম্ব বাই ভূমি, থিটা এটা হইলে লম্ব, এটা ভূমি, এটা তখন এটা থেকে যে মানটা আসতো শিফট tan ইনভার্স লম্ব বাই ভূমি 3/5, তাহলে এই মানটা কত আসতো, এই মানটা আসতো 30.96 ডিগ্রি। তো এটা কার সাথে আসছে, এটা হচ্ছে এক্স অক্ষের সাথে, তোমার এইভাবে উল্লেখ করতে হয় এটা এক্স অক্ষের সাথে কোণ, এটা কার সাথে কোণ, এক্স অক্ষের সাথে। বাট মনে করো তোমার পরীক্ষায় ওয়াই অক্ষের সাথে এই দিকে কোণ বের করা লাগতে পারে, মনে করো ওয়াই প্রাইম অক্ষের সাথে কোণ কত, বা এটা হচ্ছে তোমার দিক হিসাবে দক্ষিণ দিকের সাথে কোণ কত, এরকম হিসাব করা লাগতে পারে। তখন তুমি এইভাবে করবা, তুমি এইভাবে চিন্তা করবা, দেখো এটা যদি 5 হয় তাহলে আমার এটাও 5 হবে, ব্যাপারটা বুঝতেছো, এটা 5 হইলে এটাও 5 হবে, এটাও 5 হবে, এটা যদি 3 হয় তাহলে আমার এটাও 3 হবে, ব্যাপারটা বুঝছো, এটাও কি হবে বলো, এটাও হচ্ছে আমার 3 হবে। এখন এরকম যদি হয় তাহলে আমি এই কোণ যদি বের করি, এখানে এটারে মনে করো আমি থিটা ধরলাম, আবার এই কোণ বের করতে চাইতেছি, মানে এগুলা বাদ, এই কোণ না, বরং আমি কোণ বের করতে চাইতেছি বলো, আমি বের করতে চাইতেছি এই কোণ, তো এটা আমি বাদ দিয়ে দিই, এটা তো আমি করছি এক্স অক্ষের সাথে কত কোণ বের হয়েছে 30.96 ডিগ্রি, মনে রাখো। আমার অনেক সময় এই কোণ বের করা লাগতে পারে, তো এটা কার সাথে কোণ, ওয়াই প্রাইমের সাথে, তখন এটা কি হবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এই যে এই কোণের ক্ষেত্রে এইটা লম্ব এটা ভূমি, তাহলে 5/3 tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটা কার সাথে কোণ বের হইতেছে, ওয়াই প্রাইমের সাথে। অথবা এই দিকটা যদি চিন্তা করো, আমরা যদি এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ ধরি, তাহলে ওয়াই প্রাইমের সাথে অথবা দক্ষিণের সাথে কোনটা বের হবে, ব্যাপারটা বুঝছো। তো এটা হিসাব করো, শিফট tan ইনভার্স 5/3, এটাতে আরও অনেক জিনিস বোঝানোর আছে, নেক্সট ক্লাসে ক্লিয়ার হবো আরও পুরোপুরি। 59.03 বা 04 ডিগ্রি, এটা কার সাথে বেরোইছে কোনটা, এটা বেরোইছে ওয়াই প্রাইমের সাথে বা দক্ষিণ দিকের সাথে, এরকম উল্লেখ করে দিতে হয়েছে। এই কোনটা যে বের করছি এটা আমি অ্যাকচুয়ালি এই ওয়াই প্রাইমের সাথে এই কোনটা বের করছি দক্ষিণ দিকের সাথে, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের সাথে কোণ কত হবে, দেখো এটা যদি আমার 59.04 হয় তাহলে এটা কত হবে, টোটালটা হচ্ছে 90, তাহলে 90 মাইনাস এই 59.04 হবে, তো এটা হিসাব করে দেখো এটা আমার 30.96 আসতেছে। এটা তো আগেও যখন বের করছিলাম এক্স অক্ষের সাথে কোণ 30.96 আসছিল। তো এইভাবে হিসাব করা যায় আর কি, মানে তুমি জাস্ট এটা মনে রাখো, যখন তোমার এরকম বলে দিবে এটা দেখে কোন কিভাবে কাউন্ট করতে হয়, ওই জিনিসটা তোমার শিখলে এই আপেক্ষিক বেগের সব ম্যাথ পারবা। তো আজকের ক্লাস এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাস কোন দিন পাবা, আরও রবিবারে পাবা নেক্সট ক্লাস। তো রবিবারে ভাই হচ্ছে নেক্সট ক্লাস দিব ইনশাল্লাহ, পুরোটা বুঝাই দিব, ম্যাথগুলো সলভ করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে।